একটা কনসেপ্ট আমি আগেও শিখিয়েছি, এখনও বলছি, যে আমাদের একমাত্রিক গতির যে গতীয় সমীকরণগুলো, যেটা অলরেডি এখানে লেখা আছে, এগুলো তখনই খাটে যখন ত্বরণটা ধ্রুবক থাকে। এটা কিন্তু বলেছিলাম আমি অনেকবার। ভি ইকুয়ালস টু, যেটা দেখতেই পাচ্ছ তিনটে লেখা আছে, এটা তখনই খাটে কখন, যখন ত্বরণটা থাকবে ধ্রুবক। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে ত্বরণ কনস্ট্যান্ট মানে সময় তো বয়ে যাচ্ছে, বাট ত্বরণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এটার গ্রাফ আমরা কিভাবে বানাবো? যারা 9-এ পড়েছো বুঝতেই পারছো, যে জিনিস ধ্রুবক থাকবে তার গ্রাফটা এরকমভাবে হবে, ত্বরণের গ্রাফটা এরকম হবে। কিছু একটা মান আছে, গিয়ে ধ্রুবক হয়ে গেছে ও, কারণ দেখো সময় বেড়ে যাচ্ছে, 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, বাট ত্বরণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা ত্বরণের গ্রাফ। দ্বিতীয়ত, যে তিনটে গ্রাফ আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটি গ্রাফ। কারণ জানো সমীকরণও তিনটে, ভিটি, এটি আর এসটি বা এক্সটি। এটাকে এক্স দিয়েও প্রকাশ করতে পারো সরণটাকে। ভিটি গ্রাফটা আমাদের অঙ্কন করতে হবে। আর লাস্ট হচ্ছে এক্সটি গ্রাফ, সময় সরণ লেখচিত্র। ঠিক আছে, কি করে করব? গতীয় সমীকরণগুলো থেকে এটুকু ক্লিয়ার হলো, এটি গ্রাফটা তো এরকম দেখতে হবে। এবার একটা আমায় কথা বলো, ভিটি গ্রাফটা কেমন দেখতে হবে, এবং এক্সটি বা এসটি যাই বলো, এক্সও লিখতে পারো অথবা এস যাই বলো, সরণ। আমি আগেও বলেছিলাম এস কিন্তু সরণ, এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব নয়। এই গ্রাফগুলো কেমন দেখতে হবে এটা দেখো, এইখান থেকে আমি পেয়ে যাচ্ছি ভি সমান ইউ প্লাস এটি। বেগের যে এই সমীকরণটা আছে না, এই সমীকরণ থেকে কিন্তু আমি আরামসে বলতে পারবো। আর যারা জানো, যারা মোটামুটি ম্যাথামেটিক্স পড়েছো, তারা বুঝতেই পারছো ভি সমান ইউ প্লাস এটির সাথে কারো মিল পাচ্ছ। ওয়াই সমান এম এক্স প্লাস সি, ওটা কার সমীকরণ? সরল রেখার সমীকরণ। তাহলে ভি সমান ইউ প্লাস এটি, এটা যখন এটা ধ্রুবক থাকবে তখন ওটাও কার সমীকরণ হবে? এটা হবে একটা সরল রেখার সমীকরণ, স্ট্রেট লাইন, সরল রেখার সমীকরণ হবে। আমি সরল রেখার সমীকরণ সম্পর্কে বলে দেবো, কারণ অনেকেই ক্লাস 11-এর বাচ্চা যারা রয়েছে, তারা যাদের ম্যাথামেটিক্স এখনও হয়নি, সরল রেখা পড়া হয়নি, তাদের জন্য আমি একটু গল্প ক্লিয়ার করে দেবো, ডোন্ট ওয়ারি। আর লাস্ট যেটা রয়েছে, এটা নিয়ে আমি বেশি ডিসকাশন করব না, একটা অঙ্ক করাবো শুধু এই সমীকরণ থেকে। এরপরে যেটা রয়েছে আমাদের এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার লেখচিত্র কেমন দেখতে হবে? প্যারাবোলা বা অধিবৃত্ত, হরি বল, বোঝাবো, ডোন্ট ওয়ারি। এটার সমীকরণ হবে, মানে এক্সটি গ্রাফটা কীরকম দেখতে হবে যখন ত্বরণটা ধ্রুবক থাকবে, সেটা সরল রেখা হবে না, এটা হবে প্যারাবোলা বা অধিবৃত্ত। আবারও বলছি, ম্যাথসে যাদের এখনও পড়া হয়নি 11-এর বাচ্চাদের, তাদের জন্য আমি ডিটেলস এক্সপ্লেন করে দেবো। আর যাদের হয়ে গেছে তারা তো জাস্ট 2x করে দিয়ে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে। ওকে, সবার প্রথমে দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আমি কি বললাম? সরল রেখার সমীকরণ ওটা। এটা বুঝতে গেলে আমাকে একটু বেসিক ম্যাথামেটিক্স ডিসকাস করে নিতে হবে, যে সরল রেখার ইন জেনারেল সমীকরণ কি হয়। আমরা জানি যে ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা সরল রেখার সমীকরণ। স্যার এরকম তো দেখিনি। হ্যাঁ দেখেছো, ছোটো থেকে ক্লাস 7 থেকেই মনে হয়, 7-8 থেকে এইসব সমীকরণ দেখছো, চেনা চেনা লাগছে। 2x মাইনাস 3y সমান 5, y সমান 3x প্লাস 9, বা 2x মাইনাস y সমান 8। এই ধরনের তুমি ছোট থেকে যত সমীকরণ দেখেছো সবগুলো কিন্তু সরল রেখার সমীকরণ। এটাই তার একটা স্ট্যান্ডার্ড ফর্ম, মানে একটা ভদ্রসভ্য একটা রূপ হচ্ছে এটা। বাকি আমরা এভাবে তো দেখেই অভ্যস্ত। তুমি ভেবে দেখো সবকটাকে তুমি এইভাবে সাজাতে পারবে কি পারবে না? ইয়েস, আলবাত পারবে। দেখো আমি যদি এটাকে সাজিয়ে দিই, চট করে সাজিয়ে দিতে পারবো। কিভাবে সাজাবো দেখাবো, দেখো ওপারে ওটাকে পাঠিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 2x মাইনাস 5 সমান 3y। আমাকে তো y আকারে সাজাতে হবে না, y সমান কিছু একটা x প্লাস c। তো ওটাকে যদি আমি সাজিয়ে দিই, তাহলে y কত হয়ে যাবে বলো? 2 এর 3x মাইনাস 5 এর 3। পেলে? তাহলে এটার সাথে যদি তুমি তুলনা করো m এর মানটা কত হলো? 2 এর 3, আর c এর মানটা কত হলো? মাইনাস 5 এর 3। এখানে আমি একটা কথা বলে রাখি, y আর xটা তো যেটাকে আমরা স্থানাঙ্কভাবে লিখতেই পারি, এম এর মানটা হচ্ছে, আমি তো বললাম এগুলো সরল রেখার সমীকরণ, তার নতি, মানে সরল রেখাটা এরকম হতে পারে, পারে কি পারে না, এরকম হতে পারে। তো এটাও সরল রেখা, এটাও সরল রেখা, তফাৎ কি বলতো? এটাও দেখো কেন্দ্রবিন্দুগামী, এও কেন্দ্রবিন্দুগামী। নাও তো হতে পারে সবসময় কেন্দ্রবিন্দুগামী হবে, তারও কোনো মানে নেই। একটা সরল রেখা ধরে এরকম ভাবে গেল, হতে পারে। কেউ আবার এদিক দিয়ে নিচের দিক দিয়ে এলো,
কেউ আবার এরকমভাবে এলো। গাদা গাদা সরলরেখা বিভিন্ন রকমভাবে ওরিয়েন্টেশনে থাকতে পারে। তো তাদেরকে আমি তুলনা করব, তাদেরকে তুলনা করব কিভাবে, তাদেরকে তুলনা নয় তাদেরকে পার্থক্য করব কিভাবে, সেটা হচ্ছে এই সমীকরণগুলো দিয়ে পার্থক্য করব। আমি শিখিয়ে দিচ্ছি, চাপ নেওয়ার কোনো কারণ নেই, খুব সিম্পল, বুঝতে পারবে আরামসে। সবার প্রথমে দেখো এই এমটার কথা আমাকে বলতে হবে। এমটা মানে হচ্ছে যে নতি, নতি কথাটার অর্থ, এমটাকে আমরা কি বলবো, নতি। নতি মানে হচ্ছে ত্রিকোণমিতি পড়েছো ট্যান থিটা। ট্যান থিটা মানে বলবে স্যার এটা তো খুব সহজ জিনিস, লম্ব বাই ভূমি। হ্যাঁ, লম্ব বাই ভূমি। তো নতি কথাটার অর্থ কি? নতি কথাটার অর্থ হচ্ছে যে অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে কোনো একটা রেখা কতটা কোণে আনত। ধরো এটা যদি একটা অনুভূমিক আমি বলি, এক্স অক্ষ ধরে নাও, অনুভূমিক বা এক্স অক্ষ, এই রেখাটার কথা বলো, এ যে কোণে আনত ধরো 30 ডিগ্রি, এ কি হবে তার থেকে বেশি কোণে আনত। বুঝতে পারলে কি পারলি না? তা পারলে না। তার মানে এর নতি আমরা কি বলবো, কম, আর এর নতি কি হবে, বেশি। তার মানে যত এক্স অক্ষের কাছাকাছি থাকবে তার নতি তত কম হবে, আর যত ওয়াই অক্ষের কাছাকাছি চলে যাবে তার নতি তত বেশি হবে। এবার একটা কথা মনে হতে পারে, তো তোমার চাপ নেওয়ার কোনো কারণ নেই। যখনই তুমি দেখবে যে স্যার যদি কেন্দ্রবিন্দু দিয়ে স্যার না যায়, যদি স্যার এরকম করে থাকে, তখন স্যার নতি কি করে বের করবো, কোনো চাপ নেই। তুমি একটা অনুভূমিক লাইন টেনে নেবে, যেখানে দরকার তুমি সেখানে টেনে নেবে। এখানটাই হলে এখানটা একটা অনুভূমিক লাইন টেনে নাও, নিয়ে দেখো নতিটা বড় কি ছোট। সবসময় কেন্দ্রবিন্দুতে হতে হবে তার কোনো মানে নেই। তুমি যে বিন্দুতে চাইবে একটা সেখানে অনুভূমিক লাইন টেনে নেবে, তার সাপেক্ষে দেখে নেবে যে নতিটা বেশি আছে কি কম আছে, বের কিভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, অনেকের আবার এটাও বলতে শুনেছি আমি, স্যার আপনি তো সবসময় এরকম ভাবে নিচ্ছেন, মানে প্রথম পাদ এবং তৃতীয় পাদ এইভাবে নিচ্ছেন। যদি স্যার দ্বিতীয় এবং চতুর্থ পাদ বরাবর থাকে তখন তার কি করে নতি আমরা বের করবো? স্যার যদি এভাবে থাকে, বা স্যার যদি এভাবে থাকে তখন স্যার কি করে করবো? স্যার যদি এভাবে থাকে তখনই বা স্যার আমরা কিভাবে করব? তার কনসেপ্টও কিন্তু সেম। সবসময় আমরা কি করব, অনুভূমিক বা ধনাত্মক যে আমাদের এক্স অক্ষ তার সাপেক্ষে দেখবো আমরা। ওকে, তুমি যে কোনো বিন্দুতে করতে পারো, এই বিন্দুতে দেখতে পারো, এই বিন্দুতে যেখানে খুশি, বা আমি এখানটাতেও দেখতে পারি। সাপোজ আমি এখানটাতে দেখছি, ভেবে দেখো আমি যেখানে করব এটা কোনটা হবে, কোনটা কত হবে, এটা নতি হবে। মানে নতির কথাটা 90 ডিগ্রি কি করছে, ছাড়িয়ে চলে আসছে। তাহলে প্রথম পাদে আছে কি দ্বিতীয় পাদে? দ্বিতীয় পাদে। আমরা কি জানি, অল সাইন ট্যান কস থেকে দ্বিতীয় পাদের ট্যান কি হয়, নেগেটিভ, কারণ একমাত্র সাইন পজিটিভ। তার মানে যখন কোনো সরল রেখা দ্বিতীয় এবং চতুর্থ পাদের দিকে থাকবে তার নতিগুলো কি হবে, ঋণাত্মক নতি হবে, নেগেটিভ হবে। বুঝতে পেরেছো? এর জন্য দেখো একই রকম ভাবে তুমি একটা অনুভূমিক লাইন টানবে, দেখো 90 ডিগ্রি পেরিয়ে চলে গেছে, স্থূলকোণ হয়ে গেছে। তার মানে 90 ডিগ্রি ছাড়িয়ে যাওয়া মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে সাইন ধনাত্মক, বাকি সবাই কি ঋণাত্মক, আর নতি মানে ট্যান থিটা, ট্যানও ঋণাত্মক। তার মানে আমি কি বলবো, নতিও হবে ঋণাত্মক। তুমি এর জন্য দেখতে পারো এখানটা থেকে করো, ব্যাপারটা একই। চুপচাপ কি করবে, যে বিন্দুতে করবে একটা অনুভূমিক লাইন টানবে, দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজে, এভাবে এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজে দেখে নেবে। যদি সূক্ষ্মকোণ হয় তার মানে প্রথম পাদে বলা মানে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, প্রথম পাদ বলা মানে নতিটা হবে ধনাত্মক। আর যদি 90 ডিগ্রি ছাড়িয়ে চলে যায়, স্থূলকোণ যদি হয়, তাহলে নতিটাকে আমরা বলবো ঋণাত্মক। এবার তোমরা তাহলে বলবে স্যার ওয়াই সমান mx প্লাস সি সরলরেখার যেটা জেনারেল সমীকরণ, তার এম এর জিনিসটা তো মোটামুটি বুঝতে পারলাম যে নতি এম এর মানটা পজিটিভ কখন হবে, সেটা যখন প্রথম তৃতীয় পাদ বরাবর থাকবে পজিটিভ হবে, আর দ্বিতীয় চতুর্থ পাদ বরাবর থাকলে সেটা হয়ে যাবে নেগেটিভ। এবার একটা কোশ্চেন মাথায় আসবে তোমাদের, স্যার সিটা তাহলে কি জিনিস? সিটা হচ্ছে আর কিছু না, সেটা হচ্ছে ওই যে সরলরেখাটা তুমি দেখলে ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, ক্লিয়ার হলো না? আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ধরো এটা এক্স, এটা ওয়াই, একটা সরলরেখা আমি অঙ্কন করছি। ধরো এটা, এই সরল রেখাটা ধরো ওয়াই অক্ষকে 5 উপরের দিকে আছে মানে +5 গিয়ে ছেদ করেছে। তার মানে সি এর সমীকরণ কি বলবো, এই সরল রেখাটার সমীকরণ হবে, আর দেখতে পাচ্ছ যেহেতু এইভাবে আছে মানে এটার তুমি নতি যদি দেখো, নতিটা কত হবে, ধনাত্মক হবে। কত মান হবে আমি জানি না, বাট প্লাস হবে এটুকু বুঝতে পারলাম। mx প্লাস কত লিখবো, 5। বুঝতে পেরেছো? 5 মানে কি, যে ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে। একই রকম ভাবে যদি এরকম করে কেউ আঁকে, তাহলে এই যেমন কোথায় আছে, কেন্দ্র ওয়াই অক্ষে আছে কি ওয়াই রেস্টে আছে বলো, ঋণাত্মক ওয়াই অক্ষে আছে, আর এই মানটা ধরো -2। তাহলে এর সমীকরণ আমি কি লিখবো, এর নতিটা কি আছে, যেহেতু ও প্রথম এবং তৃতীয় পাদের দিকে আছে তার মানে নতি কিন্তু প্লাস হবে, তাহলে প্লাস mx হলো।
এবার সিটা কি হবে? সি মানে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, এখানে ওয়াই অক্ষকে ছেদ করছে কি ওয়াই ড্যাশকে করছে? ওয়াই ড্যাশকে কোন বিন্দুতে? -2, তাহলে সি এর জায়গায় লিখে দেবো -2। সি মানে কিন্তু ওয়াই অক্ষের সাথে সম্পর্কিত, এক্স এর সাথে নয়। সবসময় এক্স কে টেনে আনা ঠিক নয়, ঠিক আছে? এবার একটা কথা ভেবে দেখো, যদি আমি এরকম ভাবে সরলরেখাটা অঙ্কন করি, এই ক্ষেত্রে ভেবে দেখো এর নতি কত হবে? এর নতি তো ধনাত্মক হবে, বুঝতেই পারছো, কিন্তু এর সি এর মান কত হবে? কে বলবে স্যার এর সি এর মান বুঝতে পারলাম না, ওয়াই অক্ষে তো কেন্দ্রবিন্দু দিয়ে পাস করছে, তার মানে কি ভাই? ওর তো সি এর মান 0 হবে, ও তো ওয়াই অক্ষকে কোনো আগে বা পরে ছেদ করছে না, শূন্যতেই ছেদ করছে। তাহলে এর ক্ষেত্রে ওয়াই সমান, এবার এমটা বলো, এমটা কত হবে? যেহেতু এইভাবে আছে, প্রথম তৃতীয় পাদ বরাবর আছে, তার মানে এর এম এর মানটা হবে ধনাত্মক প্লাস এম এক্স। সিটা থাকবে না, শুধু কি লিখে দেবো? ওয়াই সমান এম এক্স। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। উপরের দিকটা গেলে কত লিখবে? ওয়াই সমান এম এক্স প্লাস সি, প্লাস এম এক্স হবে কিন্তু। কে ফোন করে? হ্যাঁ বলুন। এইটার জন্য দেখো ও কিন্তু প্রথম এবং তৃতীয় পাদ বরাবর রয়েছে, তার মানে এর নতিটা হবে প্লাস, নতিটা হবে প্লাস এবং ওয়াই অক্ষকে ছেদ করেছে, তার মানে প্লাস সি। তাহলে এর জন্য সমীকরণ লিখবো আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি লিখবো, প্লাস এম এক্স কিন্তু, কারণ প্রথম তৃতীয় পাদ 90 ডিগ্রি থেকে ছোট। কোণটা কত আছে? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানেই কিন্তু নতিটা হবে ধনাত্মক। যদি এরকম ভাবে আমি অঙ্কন করি, কে বলবে এটা আমার? এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ নতিটা কি আছে? সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে ছোট। আর সিটা, সিটা কি হবে? ওয়াই অক্ষকে ছেদ করেছে কি ওয়াই ড্যাশকে ছেদ করেছে? ঋণাত্মক ওয়াই অক্ষকে, তাহলে মাইনাস সি হবে। তাহলে এর জন্য লিখবো ওয়াই সমান, নতি কিন্তু প্লাস হবে কারণ সূক্ষ্মকোণ, ওয়াই সমান এম এক্স হবে। হ্যাঁ, ওয়াই অক্ষকে ছেদ করছে কোথায়? ঋণাত্মকে, তার মানে এম এক্স মাইনাস সি। আশা করি এই তিনটে জিনিস বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার একটা কথা বলো, স্যার আপনি তিনটেই তো নতিগুলো ধনাত্মক নিলেন, নতি স্যার ঋণাত্মক দিয়ে দেখতে কেমন হবে? খুব সিম্পল, চাপ নেওয়ার কোনো কারণ নেই। দেখো এটাও আমি তিনটে দেখিয়ে দিচ্ছি। তোর একটা সরল রেখা আমি নিচ্ছি, আচ্ছা এটা কেন্দ্রবিন্দু দিয়ে পাস করেছে, ওকে। এবার বলো এর নতি কত করবে তুমি? লাইন টানো, দেখো 90 ডিগ্রি আছে কি 90 ডিগ্রি পেরিয়ে গেছে? অনুভূমিকের থেকে দেখো 90 ডিগ্রি পেরিয়ে গেছে, কারণ এটা মোটামুটি 90 ডিগ্রি ছিল, তার মানে ভাই সাহেব এর নতি হবে ঋণাত্মক, নেগেটিভ। আর সি এর মানটা কত হবে? দেখো এ কিন্তু ওয়াই অক্ষকে ছেদই করছে না, কেন্দ্রবিন্দু দিয়েই পেরিয়ে যাচ্ছে, তার মানে সি এর মানটা হবে 0। তাহলে এই ভাই সাহেবের সমীকরণ হবে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস 0। কারণ কেন 0 বুঝতে পারলে? মাইনাস এম এক্স মানে যেটা আমি অলরেডি আগেই বলেছি, যে দ্বিতীয় চতুর্থ পাদ বরাবর যদি কোনো সরলরেখা থেকে থাকে তার জন্য নতিটা হবে ঋণাত্মক। আচ্ছা যদি এরকম হয় এর জন্য কি হবে বলো? একই কথা, যেহেতু দ্বিতীয় চতুর্থ পাদ বরাবর রয়েছে তার মানে ওর নতি তো ঋণাত্মক হবেই, ওয়াই সমান মাইনাস এম এক্স তো হলো। এবার সি এর কথা বলো, সিটা কি হবে? সি মানে আমি কি বলেছিলাম? ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে? ধনাত্মকে করলে প্লাস সি লিখবো, ঋণাত্মকে করলে মাইনাস সি লিখবো, আর কেন্দ্রবিন্দু দিক দিয়ে পাস করলে কত লিখবো? 0 লিখবো। এই ক্ষেত্রে যেহেতু উপরের দিকে যাচ্ছে তার মানে এটাকে আমরা কি বলবো? প্লাস সি। ইয়েস। যদি সরলরেখাটা এইরকম হতো তাহলে কি হতো? একই কথা, যেহেতু নতিটা 90 ডিগ্রি পেরিয়ে গেছে, এর সমীকরণ হবে ওয়াই সমান মাইনাস এম এক্স। কারণটা বুঝতেই পারছো, যে কোনো বিন্দুতে তুমি দেখতে পারো, এখানে দেখো কি এখানটাই দেখো কি এখানটাই দেখো, ব্যাপারটা একই থাকবে ভাই, তুমি যে কোনো বিন্দুতে দেখতে পারো। 90 ডিগ্রি ক্রস করে যাওয়া মানেই নতি হয়ে যাবে নেগেটিভ। আর ওয়াই অক্ষকে ছেদ করছে কি ঋণাত্মক ওয়াই অক্ষকে? ঋণাত্মক ওয়াই অক্ষকে। তাহলে সি লিখবো কি মাইনাস সি লিখবো? মাইনাস সি লিখবো। আশা করি এই দুটো জিনিস ভালো করে একবার দেখে নাও, সেরকম হলে ভিডিওটা আরেকবার ব্যাকে চলে যাও, গিয়ে দেখে ক্লিয়ার করে নাও। এটা কিন্তু লাগবে, এটা আমি এক্স ওয়াই দিয়ে করালাম। এই জিনিসগুলো কিভাবে আসবে বলো তো? বেগ সময়ভাবে আসবে, বাকি কিন্তু কোনো চেঞ্জ হবে না। এই সরলরেখার যে কনসেপ্টটা শিখলে আগে মাথায় ভালো করে লোড করে নাও, আগে লোড করে নাও, একটু ভেবে নাও, চাইলে দুবার ভিডিও দেখে নাও, একটু পোমোডোরো টেকনিক করে নাও, 5 মিনিট ঘুরে জল টল খেয়ে আসো, তারপরে এবার একই জিনিস আমরা করব। ওয়াই এর জায়গায় অন্য লোককে বসাবো, বেগকে বসাবো, আর এক্স এর জায়গায় কাকে বসাবো? সময়কে বসাবো, কিন্তু কনসেপ্ট ওয়াইজ লিটারালি কোনো চেঞ্জ হবে না, একদম তুমি যা করেছো তাই থাকবে। এবার একটু ভালো করে তাকিয়ে দেখো তো, আমাদের যে একমাত্রিক গতীয় সমীকরণগুলো ছিল, যে প্রথম সমীকরণটা ভি সমান ইউ প্লাস এটি, ওটার সাথে তুমি ওয়াই সমান এম এক্স প্লাস সি এর মিল পাচ্ছ কিনা? ইয়েস। দেখো ভি সমান ইউ প্লাস এটি, এটাকে আমি স্টাইল মেরে লিখতে পারি না? এটি প্লাস ইউ, এটাকে যদি আমি তুলনা করি, কার সাথে তুলনা করি?
সরল রেখার সমীকরণের সাথে যদি আমি তুলনা করি, সরল রেখার সমীকরণ কত হয়? y সমান mx প্লাস c। তার মানে কি শিখলে? m এর ভূমিকা কে পালন করছে? ত্বরণ। আর c এর ভূমিকা কে পালন করছে? প্রারম্ভিক বেগ। বুঝতে পেরেছো? তো এখানে একই ব্যাপার, এখানে নতি পজিটিভ বলবো মানে কি? ত্বরণ পজিটিভ। নতি নেগেটিভ বলবো মানে কি? ত্বরণ নেগেটিভ। যেটা তুমি দেখলে সরল রেখাগুলো যদি এরকম ভাবে থাকে প্রথম এবং তৃতীয় পাদ বরাবর, তাদের নতি কি হয়? ধনাত্মক। তো এই ক্ষেত্রে কি বলবো? ত্বরণ হবে ধনাত্মক। যদি দ্বিতীয় চতুর্থ পাদ বরাবর চলে যায় তখন তার নতি হয় ঋণাত্মক। এই ক্ষেত্রে কি বলবো? ত্বরণটা হবে ঋণাত্মক। আর যদি কেন্দ্রবিন্দুগামী থাকে, রিলেট করতে পারছো নাকি? দেখিয়ে দেবো। আচ্ছা দেখিয়ে দিচ্ছি চলো। যদি এরকম ভাবে কোনো সরল রেখা থাকে, ভিটি দিয়ে বলো, ভিটি দিয়ে বলো। সবার প্রথমে বলো নতি কি আছে? 90 ডিগ্রি থেকে ছোট স্যার, তার মানে ত্বরণ হবে কি মন্দন হবে? ত্বরণ হবে। ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে? স্যার কেন্দ্রবিন্দু দিয়েই তো যাচ্ছে, তাহলে ওয়াই অক্ষকে ছেদের তো কোনো ব্যাপার নেই। সি এর মান কি হবে? 0। সি এর মান 0 বলা মানে কি? প্রারম্ভিক বেগ হবে 0। ওয়াই এক্স সরল রেখার সমীকরণে তুমি বলবে সি এর মান 0, মানে কাইন্ড অফ তুমি বললে সি এর মান 0, আমি শুনলাম প্রারম্ভিক বেগ 0। ওকে, সাপোজ এরকম ভাবে যদি থাকে, দেখতেই পাচ্ছ নতিটা এখনো ধনাত্মক আছে, মানে ত্বরণটা এখনো ধনাত্মক, কিন্তু সি এর মানটা কি? প্রারম্ভিক বেগটা কত হবে? ধনাত্মক প্রারম্ভিক বেগ, মানে ও এক্স অক্ষ বরাবর শুরু করছে। যে কণাটার গতীয় সমীকরণ এটা, সে কিভাবে শুরু করছে বলো? কণাটা কেন্দ্রবিন্দু থেকে শুরু না করে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। প্রারম্ভিক বেগটা কোন দিকে আছে? ধরো +5, উপরে দিকটা মানে কি? +5, কিছু একটা প্রারম্ভিক বেগ রয়েছে, 5 মিটার পার সেকেন্ডে ও ডান দিক দিয়ে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে। যদি এরকম থাকে ভাই সাহেব, নতিটা কি আছে? পজিটিভ। নতি পজিটিভ মানে ত্বরণ আছে। এই ক্ষেত্রে যেমন কি যাচ্ছে ওদিক দিয়ে ত্বরণ আছে, মানে এটাও কত হবে? একই দিকে। আমি আগেই শিখেছি ত্বরণ মন্দন এরকম ভাবে প্লাস মাইনাস দিয়ে ভাববে না। কিভাবে ভাববে? বেগ যেদিকে আছে ত্বরণও যদি সেই দিকে থাকে তার মানে ত্বরণ, বেগ যেদিকে আছে ত্বরণ যদি তার উল্টো দিকে থাকে তার মানে সেটা মন্দন। ওকে, যেমন এই ক্ষেত্রে বলো নতি কি আছে? পজিটিভ, মানে ত্বরণটা পজিটিভ, কিন্তু 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 এর প্রারম্ভিক বেগ কোন দিকে আছে বলো? ও মাইনাস কিছু একটা, -10 মিটার পার সেকেন্ড। তো তার মানে ব্যাপারটা হচ্ছে ও যাচ্ছে কোন দিক দিয়ে? ও যাচ্ছে এদিক দিয়ে। প্রারম্ভিক বেগ কত আছে? ঋণাত্মক কিছু একটা, মানে -5 মিটার পার সেকেন্ড, মানে বাদিক দিয়ে, পিছনের দিক দিয়ে। বাট ওর ত্বরণ কত আছে বলো? ত্বরণ কিন্তু ধনাত্মক। ত্বরণ কি আছে? ধনাত্মক আছে। এবার ভিটি গ্রাফটা যদি উল্টো দিক দিয়ে থাকে, উল্টো দিক দিয়ে থাকে মানে ধরো এরকম ভাবে রয়েছে ভিটি গ্রাফ, এটাকে তুমি কিভাবে বোঝাবে? সাপোজ এভাবে আমি পাস করিয়ে দিলাম। এভাবে পাস করিয়ে দেওয়া মানে বুঝতে পারছো নতিটা কি আছে? ঋণাত্মক, মানে এর মানটা কত হবে? ঋণাত্মক হবে। ওকে, আর দেখতেই পাচ্ছ প্রারম্ভিক বেগ 0 হবে, কারণ কেন্দ্রবিন্দু দিয়ে পাস করছে, মানে সি এর মান 0। সিটা কাকে বোঝায়? প্রারম্ভিক বেগকে বোঝায়, তাহলে প্রারম্ভিক বেগ কত হবে? 0 হবে। এভাবে যদি দেওয়া হয় দেখতেই পাচ্ছ দ্বিতীয় চতুর্থ পাদ আছে, মানে এ এর মানটা কত হবে? ত্বরণের মানটা হবে ঋণাত্মক, নতিটা হবে ঋণাত্মক, মানে মন্দন। আর ঋণাত্মক মানে মন্দন বলবো না, বাঁদিকেরও হতে পারে, সবসময় বারবার বলছি মাইনাস দেখে এভাবে জাজ করবে না। আমি আবারও বলছি, বেগ আর ত্বরণ একই দিকে থাকা মানে সেটা দুটোই প্লাস হতে পারে বা দুটোই মাইনাস হতে পারে, সেটা ত্বরণেরই কাজ করবে। এর ক্ষেত্রে প্রারম্ভিক বেগটা ধনাত্মক, কিন্তু 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 দেখতে পাচ্ছ নতিটা আছে ঋণাত্মক, মানে এর মানটা হবে মাইনাস, আর ভিটা কত হবে বলো? প্লাস। যদি গ্রাফটাকে আমি এইভাবে অঙ্কন করি, এইভাবে অঙ্কন করলে বুঝতে পারছো বেগটা নিচের দিকে আছে, মানে প্রারম্ভিক বেগটা হবে মাইনাস। আর যেহেতু দ্বিতীয় চতুর্থ পাদে আছে, ত্বরণের মানটাও কত হবে? এটাও মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এই গ্রাফটার ক্ষেত্রে এর মানটাও মাইনাস, মানে নতি মাইনাস, আর প্রারম্ভিক বেগটাও মাইনাস। কিন্তু এটার ক্ষেত্রে দেখো প্রারম্ভিক বেগ বা যেটাকে আমরা সি বলছিলাম, ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে সেটা তো প্লাস আছে, কিন্তু নতিটা মাইনাস আছে। আর মাঝখান দিয়ে যেটা গেছে সে তো কেন্দ্রবিন্দু দিয়ে পাস করছে, তার মানে তার প্রারম্ভিক বেগ হবে 0। বাট যেহেতু দ্বিতীয় চতুর্থ পাদ বরাবর আছে, তার নতিটা কিন্তু হবে ঋণাত্মক। এখন আপাতত এটুকুই বোঝো যে ভি সমান ইউ প্লাস এটির যে ভিটি গ্রাফটা যদি আমরা অঙ্কন করি, যদি আমরা এভাবে অঙ্কন করি, তার মানে বোঝাচ্ছে প্রারম্ভিক বেগটা কত হবে? ইউটা হবে 0। যদি একটু ওপর থেকে থাকে তাহলে ইউটা হবে প্লাস, আর যদি একটু নিচ থেকে ওঠে তাহলে ইউটা হবে মাইনাস। ব্যাস,
ক্লিয়ার? আমরা মোটামুটিভাবে এটি গ্রাফটা বুঝলাম, জানলাম। আর যেহেতু আমাদের একমাত্রিক গতিতে ত্বরণটা ধ্রুবক, এটি গ্রাফটা সবসময়ই কিন্তু এরকম দেখতে হবে। আর ভিটি গ্রাফটা কীরকম হবে বলো তো? সবসময়ই কি হবে, এ যেহেতু ধ্রুবক, ভিটি গ্রাফটা সবসময় সরল রেখায় হবে, কিন্তু বিভিন্ন ভাবে হবে। কখনো এদিকে, কখনো একটু ওপরের দিকে, কখনো একটু নিচের দিকে, কখনো আবার এদিক দিয়ে হবে, এদিকে কেন্দ্র দিয়ে, একটু ওপর দিয়ে, একটু নিচে দিয়ে। এর বাইরে কিছু হওয়ার মোটামুটি সম্ভাবনা নেই। আর একটা গ্রাফ পড়ে আছে, আর একটা কোনটা পড়ে আছে, তাহলে এটা মোটামুটি আমরা বুঝে গেলাম যে সরল রেখায় হবে, এরকম হোক বা এরকম হোক বা এরকম হোক বা এই দিক থেকে হোক, কিছু একটা ভাই হবে, কিন্তু সরল রেখা হবে, বাইরে কিছু হবে না। আর এক্সটি গ্রাফটা বা এসটি গ্রাফটা, এটা কেমন দেখতে হবে? সরণ সময় লেখচিত্র বা এক্সটি গ্রাফটা দেখতে কেমন হবে সেটা বুঝতে গেলে সবার প্রথমে তোমাকে তার সমীকরণটার দিকে তাকাতে হবে। আর আমি অলরেডি আগেই বলেছি, ওটা কার মতো দেখতে হবে? হরি বল, অধিবৃত্ত। তো কেন হবে, কিভাবে হবে, তার পুরো কনসেপ্ট এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এক্স এর সমীকরণ কি হবে? আরে তুমি এস লিখতে পারো অথবা এক্স দিয়ে প্রকাশ করতে পারো। চলো, এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? আমি একটা সমীকরণ বানিয়ে নিচ্ছি, কয়েকটা মান আমি ধরে নেব। যারা আমার আগের ভিডিও দেখেছো বা গতীয় সমীকরণ থেকে দেখবে, আমি একটা দুটো সমীকরণ লিখিয়ে ওই পাল্টি মারার কনসেপ্টটা শিখিয়েছিলাম, দুটো ভালো স্ট্যান্ডার্ড প্রবলেম করিয়েছিলাম, তাদের রিলেট করতে সুবিধা হবে। বাট যারা দেখোনি, কোনো চাপ নেই, পরে দেখে নেবে। এখন আমি একদম বেসিক থেকেই বোঝাবো, ডোন্ট ওয়ারি, পাক্কা পাক্কা ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরে যাবে। সাপোজ আমি ইউ এর মানটা দিচ্ছি না 4, যেটা দেখবে ওখানে শিখিয়েছিলাম 4t - t স্কোয়ার ছিল, বাদ দাও। ইউ এর মানটা ধরো 4, আর ত্বরণের মানটা ধরে নাও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই মানগুলো যদি আমি বসিয়ে দিই, কিছু না কিছু তো মান থাকবে না, তো তখন সমীকরণটা দেখতে কেমন হবে? এক্স এর মান তুমি যদি বসাও, দেখো এটা হয়ে যাবে তোমার 4t প্লাস কত হবে বলো? 2 কেটে যাবে, কেটে গিয়ে টি স্কোয়ার। আমি কিন্তু এটা ওখানে করাই না, আমি করিয়েছিলাম 4t - t স্কোয়ার। আমি ত্বরণ না মন্দন নিয়ে শিখিয়েছিলাম। দেখো, দুটোই তো পসিবিলিটিস আসতে পারে না। এক্সটি গ্রাফ কি শুধু সবসময় ত্বরণের জন্য আসবে নাকি? ত্বরণও আসতে পারে, আবার মন্দনও আসতে পারে। এটাকে তুমি যদি মানে প্রকাশ করো, যেভাবে ছোটবেলায় গ্রাফ অঙ্কন করতে মনে আছে, এক্সটি, এবার মানগুলো বসাবে বসাবে বসাবে, ইচ্ছে মতো মান কয়েকটা ধরে নিতে হয়। মনে পড়ছে, আমি ধরো টি এর মানটা কিছু নিয়ে নিলাম, 0 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5, তুমি আরো গোটা 10 মান নিতে পারো। নিয়ে যদি তুমি প্লট করো, বসাও যদি এটাকে, এটা বলে না তুমি যা খুশি মান নিতে পারো। স্যার এখন আপনি তো 4 আর 2 এর জন্য করেছেন, না, তুমি যা খুশি মান নাও, 10 নাও, 20 নাও, 50 নাও, যা খুশি, ব্যক্তিগত চয়েস এটা। তো এটা যদি তুমি নাও, যদি প্লট করো, আর আমি প্রারম্ভিকটা যেহেতু কেন্দ্রবিন্দু থেকে শুরু করছি, এর এক্সটি গ্রাফটা মোটামুটি দেখো, দেখতেই পাচ্ছ, যত তুমি টি এর মানটা বাড়াতে থাকবে, টি এর মান 0 হলে যা হবে, দেখো এক্স এর মান কত হবে? 0। দেখে নাও, টি এর মান 0 বসালে এক্স এর মান কত হবে? 0। 1 বসালে কত হবে? 4 একে 4 প্লাস 1 5। 2 বসালে হয়ে যাবে 4 দুগুণে 8 প্লাস 2 স্কোয়ার 4 12। তো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর পরের দিকে দেখো আরো শাঁসা করে বাড়বে, এমন নয় যে সরলরৈখিকভাবে বাড়ছে। তুমি যদি 10 বসিয়ে দাও, 10 বসালে কত হবে? 10 4 40, আর 10 স্কোয়ার মানে কত? 100। 140 হয়ে যাবে। যেখানে 0 সেকেন্ডে 0 ছিল, 1 সেকেন্ডে 5 ছিল, সেখানে 10 সেকেন্ডে কিন্তু 10 5 50 হচ্ছে না, 140। মানে সা 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 করে বাড়ছে। এই বাড়াটাকে, এই বাড়ার যে গ্রাফটা, এইভাবে বাড়ার যে গ্রাফটা, রৈখিকভাবে না, সরলরৈখিকভাবে না, সা 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 করে যে বাড়া, ওটাকে আমরা কি বলি? হরি বল। ঠিক আছে? তো এই গ্রাফটা এরকম টাইপের দেখতে হবে। শুরুর দিকে দেখো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু কিছুটা পর থেকে কি হচ্ছে, একটু পর থেকে দেখো পুরো সা 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 করে। এর জন্য দেখো সরণের যা মানে এই সময়ে আর মানটা আরো বেড়ে গেল, এই সময়ে মানটা কি হচ্ছে? আরো বাড়ছে। তো এটাকে আমরা কি বলবো? অধিবৃত্ত বা প্যারাবোলা। তাহলে সেটা কখন হবে? যখন এক্স এর সমীকরণটা এরকম টাইপের থাকবে, 4t + t স্কোয়ার বা এই জাতীয় কিছু একটা, মানে কিছু একটা টি যুক্ত কিছু একটা টি স্কোয়ার। হ্যাঁ, এমনও হতে পারে 2t স্কোয়ার থাকতে পারে বা 5t স্কোয়ার থাকতে পারে। শুধু গ্রাফটা কি হবে? একটু মানে খুলবে, নইলে এরকম উড়ে যাবে, এরকমই হবে। বাট দেখতে একই রকম হবে, হয়তো একটু কাছে হবে, মানে এরকম হতে পারে বা এরকম হতে পারে, অথবা এরকম ভাবে হতে পারে, বাট দেখার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এই সমীকরণটা থেকে কি তুমি বেগের লিখচিত্র অঙ্কন করে আমায় দেখাতে পারবে? চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এক্স কত আছে বলো? 4t + t স্কোয়ার। তাহলে ভি কত হয়? dx/dt। তাহলে 4 কে করলে 4 হয়ে যাবে, প্লাস টি স্কোয়ারকে করলে কত হবে? 2t হয়ে যাবে। সেই দেখতে পাচ্ছ, চেনা জানা ছকে চলে এসছে, y = mx + c। এটাকে সাজিয়ে লিখলে কিভাবে লিখবো? 2 × t + 4, মানে y হয়ে যাবে তোমার mx + c। c মানে কি? প্রারম্ভিক বেগ। প্রারম্ভিক বেগ কত আছে? 4, মানে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে।
এখানে ওয়াই আর এক্স লিখবো না, কত লিখবো আমরা, যেহেতু বেগ লিখছি আর তার সাথে কত করছি, সময়, বেগের সাথে সময়ের লেখচিত্র অঙ্কন করছি আমরা, তাহলে ভি এর সাথে টি এর লেখচিত্র আমরা অঙ্কন করছি। সবার প্রথমে বলো সি মানে কি, ওয়াই অক্ষকে ছেদ করছে, এম এর মানটা কি আছে, ধনাত্মক আছে, ধনাত্মক থাকা মানে কোন দিকে হবে, প্রথম এবং তৃতীয় পাদের দিকে হবে, মানে এরকম ভাবে হবে সরল রেখাটা। আর সি মানে কোথায় ছেদ করছে, 4-এ ছেদ করছে, তো এরকম টাইপের দেখতে হবে ইয়ে। আর নতির মানটা কত হবে বলো, এই নতির মানটা হবে, এম এর মান কত আছে 2, মানে ট্যান থিটাটা হয়ে যাবে 2, আর ওয়াই অক্ষকে ছেদ করছে কোথায়, 4-এ ছেদ করছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, সিম্পল জিনিস। আর এটাও দেখতে পাচ্ছ, যেহেতু এটা ভিটি গ্রাফ পেলাম, ভিটি গ্রাফের নতি আবার কি দেয়, ক্লাস 9-এ পড়েছিলে মনে পড়ছে, ভিটি গ্রাফের ডাবল ধামাকা হয়, ভিটি গ্রাফের নতি কি দেয়, ত্বরণ দেয়, আর ভিটি গ্রাফের লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি দেয়, সরণ দেয়। তো এখান থেকে বুঝতে পারছো ভিটি গ্রাফটা কেমন হয়েছে, সরল রেখা। আর যেহেতু সরল রেখা হয়েছে মানে প্রত্যেকটা তুমি যেখান থেকেই দেখো না কেন, নতির মানটা কত থাকবে, নতির মানটা 2 থাকবে। আর ভিটি গ্রাফের নতি কি দেয়, ত্বরণ। আর যেহেতু নতির মানটা 2 থাকছে, অপরিবর্তনশীল থাকছে, ধ্রুবক থাকছে, তার মানে ত্বরণের গ্রাফটা কেমন হবে, ইয়ে ত্বরণের গ্রাফটা সিম্পল, সবাই বুঝতে পেরে গেছো আশা করি। ভিটি গ্রাফের নতি কত আছে 2, এই গ্রাফের নতি কত কি দেয়, ত্বরণ দেয়, তাহলে এটি গ্রাফটা কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারের। দেখো এরকম দেখতে হবে, বুঝতে পারলে? তাহলে একটা এক্সটি সমীকরণ থেকে তুমি ভিটি সমীকরণ বানাতে পারো এবং তার লেখচিত্র অঙ্কন করতে পারো, আবার ভিটি সমীকরণের লেখচিত্র থেকে তুমি আবার এটি লেখচিত্র অঙ্কন করতে পারো এবং তার সমীকরণ স্থাপন করতে পারো। ত্বরণের জন্য এক্সটি সমীকরণ কেমন হয় সেটা তো আমরা দেখলাম, কিন্তু এই একই ঘটনা যদি মন্দন দিয়ে হতো তাহলে তার সমীকরণগুলো কিভাবে পরিবর্তিত হয়ে যেত সেটা আমায় বলবে। যে সমীকরণটা তো আমাদের একই থাকবে, এক্স ইকুয়ালস টু কত হবে বলো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এবার ইউ এর মানটা ধরো আমি নিলাম 4, যেটা আগেও নিয়েছিলাম, আর এর মানটা নিলাম -2 কেন নিচ্ছি আশা করি বুঝতে পারছো। প্রারম্ভিক বেগ আছে 4 ডান দিক দিয়ে, বাট এক্ষেত্রে ত্বরণ বেগকে সমর্থন করছে না, বিপরীত দিকে আছে। ত্বরণ যদি বিপরীত দিকে লাগে তাকে আমরা কি বলবো, মন্দন বলবো। তো এটা মানগুলো বসিয়ে নিলে সমীকরণটা কেমন দেখতে হচ্ছে বলো, এক্স হয়ে যাবে 4t, -2 আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে -t স্কোয়ার। ওয়াও, এই সমীকরণটার যে গ্রাফটা, তফাৎটা দেখো, এখানে প্লাস ছিল, এখানে কি আছে, মাইনাস আছে। তো এটার গ্রাফটা কি রকম ভাবে পরিবর্তনশীল হবে, বা তুমি যদি মানগুলো বসাও, একটা চার্ট যদি বানিয়ে নাও, সেটাই বা কিরকম ভাবে দেখতে হবে সেটা আমি শিখিয়ে দেবো, ডন্ট ওরি। আমি একটা টেবিল মোটামুটি বানিয়ে নিচ্ছি, এক্সটি বানিয়ে নিচ্ছি, চলো। কয়েকটা মান বসানোর দরকার আছে এখানে। টি এর মানটা যদি 0 করি, এক্স এর মান কত হবে 0, 1 করলে কত হবে 4 একে 4 - 1 3, 2 করলে কত হবে 4 দুগুণে 8 - 4 4, 3 করলে কত হবে 4 3 12 - 9 3, 4 করলে কত হবে 16 -0 যা। কি হলো, কিছু বুঝতে পারলে? ব্যাপার আছে। টি যখন 0 ছিল, বস্তু কণা কোথায় ছিল, সরণ কত ছিল 0, আবার 4 সেকেন্ডেও সরণ কি হচ্ছে 0 হচ্ছে। আরে ইয়ে क्या हुआ, টি 0-তে 0 ছিল, মানে আমি যদি এটাকে অঙ্কন করি, বস্তু কণা 0-তে 0 ছিল, 1 সেকেন্ডে কোথায় এলো 3 মিটারে এলো, 2 সেকেন্ডে কোথায় এলো 4 মিটারে এলো, 3 সেকেন্ডে বাড়ার পরিবর্তে আবার কি হচ্ছে, আস্তে আস্তে তো বাড়া উচিত ছিল না। এখানে যেটা কি হচ্ছিল, এখানে আস্তে আস্তে মান এক্স এর মানটা কি হচ্ছিল, টাইম যত বাড়াচ্ছিলাম এক্স এর মানটা বাড়ছিল, বাট এখানে কি হচ্ছে না, প্রথমে তো বাড়লো, তারপরে আবার কি হলো, এক্স এর মানটা কমে গেল, মানে কেন্দ্রবিন্দু থেকে প্রথমে যাচ্ছিল, বেশ সুন্দর করে এক্স অক্ষ বরাবর যাচ্ছিল, হঠাৎ করে কি হলো, ডিগবাজি খেয়ে আবার ফিরে এলো। এটাই আমি ওখানে শিখিয়েছিলাম, পাল্টি মারা কনসেপ্ট। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ এই জিনিসটা কি হবে, প্রথমে আস্তে আস্তে যেতে যেতে ও কি করছে, একটা জায়গা থেকে গিয়ে পাল্টি মেরে আবার কেন্দ্রবিন্দুর দিকে চলে আসছে। আর যেখানে পাল্টি মারবে সেখানে বেগটা কত হবে বলো, 0। তাহলে ভিটি গ্রাফে তো তুমি ডাইরেক্ট ভি এর মানটা 0 পেয়ে যাবে। আর এক্সটি গ্রাফ থেকে আমরা জানি যে সরণ সময় লেখচিত্রে নতি কি দেয়, বেগ দেয়। তাহলে যেখানে পাল্টি মারবে যে সময়ে, সেখানে তুমি গিয়ে কি দেখবে, ওর নতিটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এই জিনিসটাকে তুমি যদি গ্রাফিক্যালি প্লট করো, কত অবধি প্লট করবো আমরা, যেখানে গিয়ে বেগটা 0 হয়ে যাচ্ছে। দেখো ভালো করে, 2 সেকেন্ড পরে গিয়ে কত হচ্ছে 4 মিটার, 3 সেকেন্ড আবার কত হচ্ছে, পাল্টি মেরে নিয়েছে অলরেডি, তার মানে 2 সেকেন্ডেই বেগটা 0 হচ্ছে। ইয়েস, তো এটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি, এই সমীকরণটাকে, এর গ্রাফটা দেখতে হবে মানে 40 - t স্কোয়ার, যেখানে ইউ আর এর সাইনগুলো কি থাকবে, অপোজিট থাকবে। তো এর গ্রাফটা দেখতে হবে তোমার এরকম টাইপের, তুমি মানগুলো বসিয়ে বসিয়ে দেখতে পারো, টেবিলে একটা গ্রাফ পেপার নিয়ে অঙ্কন করতে পারো, করতে করতে এরকম হয়ে যাবে।
ইয়েস, এরকমই হবে। আর এই বিন্দুতে যেখানে গিয়ে পাল্টি মারবে, যে কথাটা বললাম আমি আর কি, ব্যাক করে আবার প্রথমে দেখো এখানেই দেখো না, এক্স অক্ষ বরাবর যাচ্ছিল, যেতে যেতে কি করলো, কেন্দ্রবিন্দু থেকে শুরু করে কিছু দূর আগালো, আগিয়ে আবার ফিরে কেন্দ্রবিন্দুতে চলে এলো। তুমি এরপরে আরো মান বসাও, টি এর মানটা 5 সেকেন্ডে বসাও, দেখো কোথায় চলে আসবে, ও নেগেটিভ এক্স অক্ষ বরাবর চলে আসবে, এদিক থেকে গিয়ে পাল্টি মেরে একবারে বাঁদিক দিয়ে ঢুকে যাবে। দেখবে 5 বসিয়ে দেখাবো, 5 বসালে কত হচ্ছে বলো, 5 4 20 মাইনাস 5 স্কোয়ার মানে 25 মানে -5। কি শিখলে মেরে দোস্ত, তো এখান থেকে গিয়ে 5 সেকেন্ড পরে একদম এখানে -5-এ চলে এসছে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে প্রথমে এখানে সাথে এটার তফাৎ বলো। এটা যেমন কি হচ্ছিল, বেগ যেদিকে ছিল ত্বরণও একই দিকে ছিল, মানে ওই জন্য অতিক্রান্ত দূরত্বর মানটা কি হচ্ছিল, আস্তে আস্তে বাড়ছিল বাড়ছিল বাড়ছিল। হ্যাঁ ময়ূক বল। শুভ বিজয়, হ্যাঁ কেমন আছিস? এই ক্ষেত্রে যেমন কি হচ্ছিল, প্রারম্ভিক বেগ এবং ত্বরণ দুটো সমর্থন করছিল, ওই জন্য অতিক্রান্ত দূরত্বটা আস্তে আস্তে কি হচ্ছিল, বাড়ছিল। বাট এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, তুমি পথ চলছো কারো সাথে কিন্তু ভাইবস ম্যাচ করছে বিপরীত দিকে কারো সাথে থেকে, তাহলে আস্তে আস্তে কি হবে, তোমার পথ চলার মানটা ধীরে ধীরে কমতে থাকবে। ওই জন্য গ্রাফটা আমি যেটা বলি এটাকে কি বলি, হরি বল, আর এটাকে কি বলে, ছোবল, এরকম হয়ে যাবে। আস্তে আস্তে কি হবে, এক্স এর মানটা দেখো সময় বাড়ছে, কিন্তু এক্স এর মানটা প্রথমের দিকে বরং বাড়ছিল, পরে পরে গিয়ে কি কমে যাচ্ছে। আর তারপরে একটা পয়েন্টে গিয়ে, এই পয়েন্টে যদি তুমি নতি অঙ্কন করি, এটা তো এক্সটি গ্রাফ, এক্সটি গ্রাফের এই সর্বোচ্চ বিন্দুতে নতিটা কত হয়ে যাচ্ছে, 0। নতি 0 মানে বেগ কত হবে, 0 হবে। যেখান থেকে কি করছে, ও পাল্টি মারছে, মেরে এবার কি করবে, মেরে এবার এই যে যার দিক থেকে ভাইবস ম্যাচ করছিল তার দিকে লাফাতে লাফাতে ধেই ধেই করে নাচতে নাচতে চলে যাবে। তো ওখান থেকে গিয়ে কি হবে, পাল্টি মেরেও এরকম ভাবে চলে যাবে। সেখান থেকে কি হবে বলো, ত্বরণ। তাহলে পাল্টি মারার আগে পর্যন্ত কি হচ্ছিল, মন্দন, বেগ ছিল ডান দিক দিয়ে বা ত্বরণ ছিল বাঁ দিক দিয়ে। আর যেখানে পাল্টি মারলো সেখান থেকে কি হলো, বেগও হয়ে গেল বাঁ দিক দিয়ে, ত্বরণও হয়ে গেল বাঁ দিক দিয়ে, মানে বেগের মান বাড়তে থাকবে। আর এক্স এর মানটা কি হবে, আস্তে 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 যার থেকে ভাইবস ম্যাচ করছিল তার সাথে সাথে বেশি 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 দূরত্ব অতিক্রম করতে থাকবে। একটা স্পেশাল টাইপের এক্সটি গ্রাফ আমি দেখাচ্ছি, এটা ভালো জিনিস, কিন্তু বুঝতে হবে এই জিনিসটা। ধরো যদি এরকম থাকে, যেটা আমি অলরেডি আঁকলাম ওখানে, তো এই জিনিসটার মানেটা কি, কি বোঝাচ্ছে, কি রকমের গতি ও সমীকরণ কেউ বোঝাচ্ছে বা কি ধরনের গতিকে বোঝাচ্ছে। তো এখানে ধরো টি সমান 0-তে কিছু একটা হয়েছে, গিয়ে এখান থেকে কিছু একটা হয়েছে, ধরো এটা t1 টাইম, এটা ধরো t2 টাইম, তারপরে কিছু একটা t3 টাইম বা যা খুশি বলে দিতে পারো। তো সবার প্রথমে 0 থেকে t1 পর্যন্ত দেখো কি হচ্ছে, এক্স এর মানটা বাড়ছে, কিন্তু খুশি খুশি বাড়ছে না, বেশি বেশি করে পথ চলছে না, তার মানে ভাইবস অন্য দিক থেকে আসছে। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি নতি অঙ্কন করো তাহলেও বুঝতে পারবে। এক্সটি গ্রাফের নতি কার কথা বলে, এক্সটি গ্রাফের নতি কি দেয়, বেগ দেয়, তাই তো। তার মানে এখান থেকে তুমি যদি নতি অঙ্কন করো তাহলে নতিটা কত হবে, ধনাত্মক নতি, কারণ 90 ডিগ্রির থেকে ছোট আছে। আর এক্সটি গ্রাফের নতি কি দেবে, বেগ দেবে, তার মানে বেগটাও কি হবে, ধনাত্মক হবে। ওকে, তাহলে এই জায়গায় বেগটা কি হচ্ছে বলো, ধনাত্মক বেগ। বুঝতে পেরেছো? আর এই বিন্দুতে t1 বিন্দুতে নতি কত হয়ে যাচ্ছে বলো, নতি হয়ে দেখো এখানে, তাহলে ভিটা কত হলো, ভিটা হয়ে গেল এই বিন্দুতে প্লাস, এখানে নতি কত হয়ে গেছে, খতম, 0 হয়ে গেছে। এই বিন্দুতে কি হয়েছে বলো, এই বিন্দুতে হলো নতি প্লাস মানে বেগ প্লাস, কারণ আমরা এক্সটি গ্রাফ অঙ্কন করেছি, এক্সটি গ্রাফের নতি কি দেয়, বেগ দেয়। একদম সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হয়ে গেল, 0, ওটাই বলছিলাম পাল্টি মারবে ওখান থেকে। তাহলে প্রথমে কি যাচ্ছিল, কিন্তু হাঁটছো, পথ চলছো তুমি কারো সাথে, বাট তার সাথে ঠিক নিজেকে কানেক্ট করতে পারছো না, ভালো লাগছে না হাঁটতে, পথ চলতে, ভালো লাগছে আবার বিপরীত দিকের কাউকে। তখন কি হবে, যার সাথে বর্তমানে পথ চলছো তার সাথে যাবে, কিন্তু পা ড্র্যাগ করতে করতে যাবে, যাওয়ার ইচ্ছে নেই, তাও জোর করে হাঁটতে হচ্ছে, যেতে হচ্ছে। তারপর একটা সময় ভালো লাগবে না, দুচ্ছাই বলে দিয়ে বেগ 0 করে দিয়ে যার তরফ থেকে ভাইবস ম্যাচ করছিল তার দিকে নিজেকে ঘুরিয়ে নেবে। তাহলে এখানেও দেখো সেই ঘটনাটা, যাচ্ছে কিন্তু পাগুলো ড্র্যাগ করতে করতে যাচ্ছে, পাগুলো ঘষতে ঘষতে যাচ্ছে, ইচ্ছে করছে না তবু জোর করে যেতে হচ্ছে। তো এইভাবে এরকম সমীকরণে বা এরকম সম্পর্কে কি হয়, একটা সময় পরে থামতে হয়, বেগ 0 করতে হয়, যেটা দেখো এখানে হচ্ছে। নতি কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। প্রথমে নতি, আর এখানে দেখো তুমি এটাও বুঝতে পারবে নতির মানটা আস্তে আস্তে কি হচ্ছে, কমছে। প্রত্যেকটা বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি কি দেখবো, শুরুতে ধরো যে নতি ছিল আস্তে আস্তে নতির মানটা কি হচ্ছে, পড়ে যাচ্ছে মানে কমছে, কমতে কমতে এই পয়েন্টে গিয়ে পুরোপুরি 0 হয়ে গেল। তারপরে নতি কি হয়ে গেছে, নতি দেখো ঋণাত্মক হয়ে গেছে। তুমি স্পর্শক অঙ্কন করলেই বুঝতে পারবে, তুমি স্পর্শক অঙ্কন করো তাহলে বুঝতে পারবে নতির মান কি হয়ে গেছে। এই 0-র পর থেকে কিন্তু নতির মান কি হয়ে গেছে,
নেগেটিভ হয়ে গেছে, তার মানে বেগটাও কত? নেগেটিভ। এই জিনিসটাই আমি বলছিলাম। তাহলে শুরুতে বেগ কী ছিল? বেগটা পজিটিভ ছিল, তুমি এক্স অক্ষ থেকে যাচ্ছিলে, গিয়ে ভালো লাগছিল না, সেই জন্য কি করলে, তার সাথে পথ চলা বন্ধ করে দিলে, বেগ শূন্য করলে, করে যাকে ভালো লাগছিল তার দিকে ঘুরিয়ে নিলে, মানে বেগের মানটা কি হয়ে গেল, এরপর থেকে বেগের মানটা কি হয়ে গেল, বেগের মানটা যাই হোক অভিমুখটা কি হয়ে গেল, ঋণাত্মক। তাহলে শুরু থেকে পাল্টি মারা পর্যন্ত বেগের মান কোন দিকে যাচ্ছিলে? এদিক দিয়ে যাচ্ছিলে, কিন্তু পা এরকম ভাবে ঘষতে ঘষতে যাচ্ছিলে, বেগটা কি করলে? শূন্য, তারপরে পাল্টি মেরে খুশি খুশি যাচ্ছ। বোঝা গেছে কনসেপ্ট কিভাবে ক্লিয়ার হলো? এভাবে করতে হয় বেসিক্যালি। তুমি এরপরে দেখো বেগের মান কিন্তু নেগেটিভই থাকবে, যেখানে খুশি চলে যাও বেগের মান আস্তে আস্তে কি থাকবে? নেগেটিভই থাকবে, বরং বাড়তে থাকবে। খুশি খুশি যাচ্ছ না, তাকে আরো বেশি বেশি ভালো লাগছে দিনে দিনে, ডে বাই ডে, তো বেশি বেশি করে আরো পথ চলবে, গন্তব্যের দিকে পৌঁছে যাবে। ধরো কোনো একটা বস্তু কণার জন্য স্মরণ সময় লেখচিত্রটা এরকম দেওয়া আছে, এটার মানে তুমি জানো যে স্থির বা রেস্ট। তাহলে এর যদি রেস্টে থাকে, এটা জাস্ট মজা করার জন্য দিচ্ছি, ওকে। তো বেগ সময় লেখচিত্র কি হবে? যে স্থির আছে স্যার, তার আবার কিসের বেগ? তো হবে না কিছু, স্বাভাবিক থাকবে না, কোনো কিছুই পাবে না। আর তাহলে বলো তো, ত্বরণ সময় লেখচিত্র, বেগ শূন্য মানে আবার কিসের ত্বরণ, তাই না? এটা এরকম হলে এই গ্রাফটা এরকম হবে। এক্সটি গ্রাফটা সময়ের সঙ্গে সমান্তরাল হলে ভিটিতেও কিছু পাবে না, এটিতেও কিছু পাবে না। আচ্ছা, আর একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, এক্সটি গ্রাফটা যদি, আচ্ছা এটা স্থির তো বুঝতেই পারছো, কারণ সময় পেরিয়ে যাচ্ছে, বাট স্থানাঙ্কের বা স্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু ও কোথায় স্থির আছে এটা আমাকে বলতে পারবে? যে এক্স অক্ষের উপরিস্থ কোনো বিন্দুতে আছে, নাকি এক্স ড্যাশের উপরিস্থ কোনো বিন্দুতে আছে? সেটা আমি আগেও বলেছি, এই অনুভূমিকের সাপেক্ষে উপরের দিকটাকে আমরা কি ধরবো? ধনাত্মক। তার মানে ও এমন একটা বিন্দুতে আছে, সেটা কেন্দ্রবিন্দু থেকে কিছু একটা দূরে, এক্স নট, আর যেহেতু উপরের দিকে আছে তার মানে প্লাস এক্স নট। তো এটাকে প্রকাশ তুমি কিভাবে করবে? যে এই বস্তু কণাটা যদি এটাকে আমি কেন্দ্রবিন্দু বা মূল বিন্দু ধরি, এই দিকটাকে যদি এক্স বলি, এই দিকটাকে যদি আমি এক্স ড্যাশ বলি, ও কোথায় আছে? এরকম একটা কোনো জায়গাতে, যেটা মূল বিন্দু থেকে কত দূরে? প্লাস এক্স নট, মানে ডান দিকে আছে। যদি একই গ্রাফ পরে করাবো আমি, নিচের দিকে দিতাম, তাহলে কি হতো? এটা এক্স ড্যাশের ওপরে কোনো একটা বিন্দুতে থাকতো, মানে মাইনাস এক্স নট দিয়ে লিখতাম সেটাকে। ঠিক আছে, পরে করাবো, ডোন্ট ওয়ারি। একই রকম ভাবে যদি ধরো আমি আর একটা গ্রাফ দিই, এক্সটি গ্রাফটাই দিচ্ছি, এরকম মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা কথাটার অর্থ কি এটা জানো? আর এটাও তোমরা জানো যে এক্সটি গ্রাফের নতি, এই গ্রাফের নতি আমায় কিসের কথা বলবে? বেগের কথা বলবে। আর যেহেতু এটা মূল বিন্দুগামী সরলরেখা নিয়েছি, তো তুমি যদি সরলরেখার উপরে 4-5টা বিন্দু নিয়েও নাও, প্রত্যেকটা বিন্দুর জন্য দেখো নতিটা ধ্রুবক থাকছে। নতি ধ্রুবক মানে বেগটা কি হবে? ধ্রুবক হবে। এটা 60 ডিগ্রি মানে কি? এর জন্য 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, মানে নতি সবসময় কি থাকছে? ধ্রুবক। আর স্মরণ সময় লেখচিত্রের নতি কার কথা বলে? বেগের কথা বলে। নতি ধ্রুবক মানে বেগটাও হবে ধ্রুবক। তাহলে এর ইকুইভ্যালেন্ট ভিটি গ্রাফটা কিভাবে অঙ্কন করব? খুব সিম্পল, সময় পেরিয়ে যাবে বাট বেগের মানের কোনো পরিবর্তন, বেগ আছে। এখানে যেমন তো বেগই ছিল না, স্থির মানে বেগ শূন্য ছিল, বাট এর বেগ আছে, কিন্তু সেটা সমবেগ। তো এরকম হবে, কিছু একটা বেগ, কিন্তু বেগের মান বাড়ছেও না কমছেও না, যা ছিল তাই আছে। 10 তো 10 আছে, 12 তো 12 আছে। ঠিক আছে, এটা হলো সমবেগ। তাহলে ভিটাকে কি বলবে? কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবার এরই ইকুইভ্যালেন্ট ভিটি গ্রাফটা যেমন করলাম, ত্বরণের গ্রাফটা কেমন হবে? ত্বরণের লেখচিত্রটা কেমন হবে? এটি গ্রাফ কেমন করে অঙ্কন করব? যেহেতু বেগটা ধ্রুবক আছে, বেগ যদি ধ্রুবক থাকে ত্বরণ কি হয়? শূন্য। কারণ ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়। যে জিনিস ধ্রুবক, যার কোনো পরিবর্তন নেই, তার আবার কিসের ত্বরণ? ত্বরণের কিছুই থাকবে না, ফাঁকা। ত্বরণে কোনো কিছুই তুমি পাবে না। ওকে, তো আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, সিম্পল জিনিস। এটা সবসময় একটা কথা মনে রাখবে, যে এই গ্রাফ থেকে এক্সটি গ্রাফের নতি কার কথা বলবে? বেগের কথা বলবে। এটাও লক্ষ্য করার ব্যাপার আছে, যেহেতু আমি ওপরের দিকে করছি, তো নতিটা দেখো 90 ডিগ্রির থেকে ছোট, তার মানে বেগটা ধনাত্মক। মানে এই বস্তুটা কোন দিক দিয়ে যাচ্ছে? এই বস্তুটা মানে ডান দিক দিয়ে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে। এর বেগটা কি বরাবর? এক্স অক্ষ বরাবর বেগ পাবো আমরা। এটার জন্য বলো, এই যে বলছি না সমবেগ, ধরো 10 মিটার পার সেকেন্ড, তুমি তো কোশ্চেন করতেই পারো, সে 10 মিটার পার সেকেন্ড তো বুঝলাম, কিন্তু স্যার কোন দিকে? এক্স অক্ষের দিকে না এক্স ড্যাশ অক্ষের দিকে?
দেখতেই পাচ্ছ এই নতিটা যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট, ট্যান থিটা 90 ডিগ্রি থেকে ছোট হলে কি হয়, ধনাত্মক হয়। নতি ধনাত্মক মানে আমি কি বলবো, বেগটাও ধনাত্মক হবে, মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর হবে। আচ্ছা, এক্সটি গ্রাফটাকে যদি আমি এরকম ভাবে অঙ্কন করি, কারো বুঝতে কোনো অসুবিধে আছে? এরকম ভাবে একবার ধরো একই রকম, এটা জানো প্যারাবোলা, আমি বলেইছি আগে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের এক্সটি বা এক্স দিয়ে যদি যেহেতু আমরা করছি, এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের গ্রাফটা কি হবে, প্যারাবোলা হবে। প্যারাবোলা মানে অধিবৃত্ত টাইপের হবে, হরি বল। ওকে, আর দুটো একই রকমের দেখতে, এটাও এক্সটি বা এসটি যাই বলো, এটা হচ্ছে এরকম খাড়া নিচ্ছি। इसमें और इसमें फर्क क्या है ये बताओ, এটা আর এটার মধ্যে তফাৎ কি? একই জিনিস তো, এটাও অধিবৃত্ত এটাও অধিবৃত্ত, কিছু কি কোনো তফাৎ দেখতে পাচ্ছ? তার মানে পাতিগত এগুলোর ক্ষেত্রে ত্বরণ আছে, কারণ আমরা জানি যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের তুমি যদি মান কিছু বসিয়েও দাও, ধরো এক্স করে দিলাম, এটাকে তুমি 2t করে দিলে, ইউ এর মানটা প্রারম্ভিক বেগ 2 ধরে নিলে, আর এই ত্বরণটাকে ধরো 2 ধরে নিলে, তাহলে কত হয়ে গেল, টি স্কোয়ার। এবার প্রারম্ভিক বেগকে তুমি যদি শূন্য রাখো, সেই ক্ষেত্রে সমীকরণটা কত হয়ে যাবে, শুধু টি স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? দুটো কেস করলাম আমি। স্মরণ সময় লেখচিত্র, একবার আমি প্রারম্ভিক বেগ রাখলাম, আর একবার প্রারম্ভিক বেগকে কি করে দিলাম, শূন্য করে দিলাম। তো দুটোই, এটাও অধিবৃত্ত হবে এটাও অধিবৃত্ত হবে, কিন্তু তফাৎ কি আছে, প্রারম্ভিক বেগ থাকলে কি রকম হবে আর প্রারম্ভিক বেগ শূন্য হলেই বা কি রকম হবে, বাট পেহচান কি, বুঝবে কি করে? আমি যদি বলি এই দুটো জিনিস এখানের মধ্যে আছে, খুঁজে দেখো তো কোনটায় প্রারম্ভিক বেগ থাকবে কোনটায় থাকবে না। এটাতে আমি কি করলাম, ইউটাকে শূন্য নিলাম, আর এর মানটা কত ধরলাম, 2। কে ফোন করে? আর এটার ক্ষেত্রে কি করেছিলাম বলো, ইউ এর মানটাকে নিয়েছিলাম 2, ত্বরণের মানটা কত নিয়েছিলাম, 2। ওকে, তাহলে এটার আর এটার এই গ্রাফ দুটো কোনটা কার জন্য ভ্যালিড ফিট করবে, কি করে বুঝবে তুমি কোনটায় প্রারম্ভিক বেগ শূন্য আর কোনটার জন্য আছে? তার জন্য আমি একটা মজাদার জিনিস দেখিয়ে দিচ্ছি। প্রারম্ভিক বেগ মানে কি, টি সমান শূন্যতে যে বেগ তাকে আমরা কি বলবো, প্রারম্ভিক বেগ। আর যেহেতু আমরা স্মরণ সময় লেখচিত্র অঙ্কন করছি, তাহলে এই গ্রাফের নতি কার কথা বলে, বেগের কথা বলে, তাহলে টি সমান শূন্যতে, টি সমান শূন্যতে যদি নতি থেকে থাকে তার মানে প্রারম্ভিক বেগ আছে, আর টি সমান শূন্যতে যার নতি নেই মানে তার প্রারম্ভিক বেগও নেই। চলো দেখা যাক, এখানে দেখো তুমি যদি নতি অঙ্কন করো, এই বিন্দুতে নতি আছে, টি সমান শূন্যতে দেখো নতি আছে, তার মানে এর প্রারম্ভিক বেগ আছে, ইউ আছে, এর জন্য ইউ আছে মানে কোন সমীকরণটা হবে, এই যে 2 যেটা ধরেছিলাম, বা কিছু একটা তুমি রাখতে পারো, মানে পাতিগত ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে এর জন্য। আর এই ক্ষেত্রে ভেবে দেখো, তুমি যদি এই বিন্দুতে কি কোনো নতি পাবে, এরকম ভাবে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তো অনুভূমিক মানে তার নতি কত হবে, নতি হবে 0, এর জন্য ইউ কত হবে, 0 হবে। তাহলে এটার সমীকরণ কত হয়ে যাবে, এর সমান শুধু হাফ এটি স্কোয়ার, মান বসালে বসাবে, তুমি টি স্কোয়ার লিখতে পারো, এর সমান টি স্কোয়ার। আর এর জন্য ইউ আছে মানে এর সমীকরণ কত হবে বলো, এর সমীকরণ হয়ে যাবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি মান টান বসিয়ে দাও, এরকমও ভাবতে পারো যে 2t প্লাস টি স্কোয়ার, বা যা খুশি 4t প্লাস টি স্কোয়ার। তফাৎ ক্লিয়ার হয়েছে? যদি সময় অক্ষটাকে ছুঁয়ে ওপরে ওঠে, ছুঁয়ে ওপরে ওঠা মানে প্রারম্ভিক বেগ 0 হবে, কারণ টি সমান 0 যে বিন্দুটা, ওখানে তুমি কোনো নতি পাবে না। আর প্রথম থেকেই যদি খারাপভাবে ওপরের দিকে উঠে যায়, তার মানে টি সমান 0 যে বিন্দুটা, ওই বিন্দুতেও নতি আছে, নতি আছে মানে প্রারম্ভিক বেগ আছে। এবার তাহলে এক কাজ করো, এদের দুজনের জন্য বেগের লেখচিত্রটা অঙ্কন করে দাও আমায়। বেগের লেখচিত্র কেমন হবে? স্যার এটার জন্য তো প্রারম্ভিক বেগ 0 আছে, কারণ সময় অক্ষকে কি করছে, ছুঁয়ে উপরে উঠছে। প্রারম্ভিক বেগ 0 মানে কি, যেহেতু বেগ সময় লেখচিত্র অঙ্কন করছি, মানে টি যেখানে 0, বেগটাও কত হবে, 0, মানে ও কেন্দ্রবিন্দু থেকেই গ্রাফটা শুরু হবে। গ্রাফটা কি থেকে শুরু হবে বলো, কেন্দ্রবিন্দু থেকে শুরু হবে, তার মানে এরকম হবে। আর তোমাদের সিলেবাসে ভি ইকুয়ালস টু, আচ্ছা এটা বলছে কেন সরল রেখা কি করে হলো, এটা বুঝতেই পারছো, ভি সমান ইউ প্লাস এটি, কার সমীকরণ, ওয়াই সমান এম এক্স প্লাস সি। যদিও এখানে সিটা নেই, এখানে সিটা কত, প্রারম্ভিক বেগ 0 আছে, সিটা হচ্ছে এটা প্রারম্ভিক বেগটা। তাহলে এই ক্ষেত্রে সমীকরণ কার মতো হয়ে যাবে, ওয়াই সমান এম এক্স। ওয়াই সমান এম এক্স কি হয়, মূল বিন্দুগামী সরল রেখা হয়। দেখো তাই করেছি আমি, মূল বিন্দুগামী সরল রেখা। আর এই ক্ষেত্রে মান আছে মানে কি হবে, ওয়াই অক্ষকে, আর সিটা কি জানো অ্যাকচুয়ালি, সিটা হচ্ছে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেটা হবে সি। তাহলে প্রারম্ভিক বেগটাকে আমি কিভাবে প্রকাশ করব, ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেটাকে আমি বলবো প্রারম্ভিক বেগ। তাহলে এর জন্য যেহেতু রয়েছে প্রারম্ভিক বেগ, তো গ্রাফটা কি রকম ভাবে তুমি অঙ্কন করবে,
প্রারম্ভিক বেগ আছে মানে টি সমান 0-তে গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু হবে না, কিছুটা প্রারম্ভিক বেগ আছে সেখান থেকে আস্তে আস্তে বাড়বে, মানে এরকম জায়গা থেকে শুরু হবে। এটাই ব্যাপার, এটাকেই তুমি কি বলবে? ইউ। এটাই তোমার সেই ইউটা হবে প্রারম্ভিক বেগ। এই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এডি, ইউটা কি হয়? প্রারম্ভিক বেগ, এটা সেটা। তারপর ত্বরণ তো আছে, দেখো ত্বরণ এর ক্ষেত্রেও আছে, এর ক্ষেত্রেও আছে, এটাও একটা সরলরেখা, এটাও সরলরেখা। আর আমরা জানি, আমরা কি জানি যে ভিটি গ্রাফের নতি কার কথা বলে? ত্বরণের কথা বলে। যদি তোমাকে কেউ বলে আচ্ছা ত্বরণের গ্রাফটা কেমন হবে, এটা খুব সহজ। ত্বরণের গ্রাফটা কত হবে? প্রত্যেকটা তুমি 10টা বিন্দু নিয়ে নাও, প্রত্যেকটা বিন্দুতে একই পরিমাণ নতি আছে, আর যেহেতু এটা ভিটি গ্রাফ, এর নতি কার কথা বলে? ত্বরণের কথা বলে। তাহলে আর যেহেতু ত্বরণটা ধ্রুবক আছে, সমত্বরণ এরকম দেখতে হবে। ওকে, আর প্লাস আছে দেখতেই পাচ্ছ, কারণ নতিটা কি ধনাত্মক, তো ত্বরণটাও কি হবে? ধনাত্মক হবে। এর জন্যও তাই হতে পারে এর প্রারম্ভিক বেগ আছে, কিন্তু ত্বরণের সাথে কোনো সম্পর্ক নেই। ত্বরণের গ্রাফটা কি রকম দেখতে হবে? এর জন্য ত্বরণের গ্রাফটা কিন্তু এই যে তুমি যদি 4-5টা বিন্দু নিয়েও নাও, প্রত্যেকটা বিন্দুতে নতি ধ্রুবক আছে এবং ধনাত্মক আছে, তার মানে ত্বরণের মানটাও ধ্রুবক হবে, ধনাত্মক হবে এবং একই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। ধ্রুবক ত্বরণ, ত্বরণটা ধ্রুবক। এই যে 4টে কেস আমরা দেখলাম, ভালো করে ভেবে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে বস্তুকণার যা যা ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সব কিন্তু ধনাত্মক এক্স অক্ষের সাথে সম্পর্কিত। ধনাত্মক এক্স অক্ষ থেকে ছিল, ওদিক দিয়ে যাচ্ছিল, মানে ডান দিক দিয়ে, বেগটাও ডান দিক দিয়ে, সরণটাও যা হয়েছে সবকিছু ডান দিক দিয়ে হয়েছে, মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর হয়েছে। এই ঘটনাগুলো কিভাবে বদলে যাবে যদি বস্তুকণাটা ঋণাত্মক দিক থেকে শুরু করে? ধরো ঋণাত্মক এক্স অক্ষের উপরে কোনো বিন্দুতে আছে, বাঁ দিক দিয়ে যাচ্ছে, মানে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে সেইভাবে, বা ত্বরণটাও ওই দিক দিয়ে রয়েছে, তো তখন লেখচিত্রগুলো কিভাবে পরিবর্তিত হয়ে যাবে? ঋণাত্মক এক্স অক্ষের উপরিস্থ কোনো বিন্দুকে যদি আমরা প্রকাশ করতে চাই যে সে স্থির আছে বা গতিশীল আছে, কি আছে সেটা তো তোমরা বলবে। আমি প্রথমে ড্রয়িংটা করে দিচ্ছি, তারপর আমাকে একে একে আনসার দেবে। আমি এরকম অঙ্কন করছি, এক্সটি গ্রাফ, একই সরণ সময় লেখচিত্র, বাট এরকম একটা লাইন টেনে দিলাম। এই গ্রাফটার অর্থ কি, সিগনিফিকেন্স কি? এটা কেন্দ্রবিন্দু থেকে উপরের দিকে নেই, নিচের দিকে আছে, মানে বুঝতে পারছো ও এক্স নটের দিকে না থেকে কোন দিকে আছে? -x0, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস, বা যেটাকে আমরা কি বলি? এক্স ড্যাশ বলি। তো এক্স ড্যাশের উপরে কোনো একটা বিন্দুতে রয়েছে, তো এটার সিগনিফিকেন্স কি, এটা তাৎপর্য কি আমায় ভেবে বলো। বুঝতেই পারছো সময় বেড়ে যাচ্ছে, কিন্তু সরণের মানটা সেই যে মাইনাস কিছু একটা স্থানাঙ্ক ধরে নাও, ধরো -10,0 কোনো একটা বিন্দু, সেই যে ও -10-এ আছে, সারাদিন সকাল বিকাল দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, ওখানেই বসে আছে, তার মানে ও কিসে আছে? স্থির আছে। ওকে, কিন্তু এক্স অক্ষের উপরে স্থির নেই, ও কোথায় আছে? এক্স ড্যাশ অক্ষের উপরের কোনো বিন্দুতে স্থির আছে। তাহলে এটা স্থিরকে বোঝায়। কাকে বোঝায়? এটা স্থিরকে বোঝায়। তাহলে এর জন্য যদি তোমাকে আমি বলি যে ভিটি গ্রাফটা কেমন হবে বন্ধু, তুমি বলে স্যার যে স্থির আছে তার আবার কিসের বেগ? সে এক্স অক্ষের উপরে স্থির থাকলেও বেগ শূন্য হবে, নেগেটিভ এক্স অক্ষের উপরে থাকলেও তার বেগ শূন্য হবে, তো কিছুই পাবে না, যেটা স্বাভাবিক। আচ্ছা আমি যদি বলি এর এটি গ্রাফটা কেমন হবে, বানিয়ে দাও তো। একই গল্প তুমি আমায় দেবে, স্যার যা স্থির আছে, যার কোনো বেগ নেই, তার আবার কিসের ত্বরণ? তো স্বাভাবিকভাবে ধনাত্মক ঋণাত্মক কোনো ত্বরণই থাকবে না। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, সিম্পল জিনিস। এবার পরের যেটা নিচ্ছি, এটা কিন্তু ভালো, দেখি কে বলতে পারে এটা। চলো স্ক্রিনকে পজ করে বলার চেষ্টা করো। ওখানের মতোই নিচ্ছি, কিন্তু ওখানেরটা কি ছিল? এদিক দিয়ে ছিল, আস্তে আস্তে সময় সাপেক্ষে কি হচ্ছিল? সরণটা বাড়ছিল, কিন্তু ধনাত্মক দিকে। এবার আমরা কিভাবে নেবো? ঋণাত্মক দিকে, এক্স ড্যাশের দিকে। সময় আস্তে আস্তে বাড়ছে, সরণটাও আস্তে আস্তে বাড়ছে, এমন নয় সরণের মান কমছে, কিন্তু 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 নিচের দিক দিয়ে দেখো সরণটা আস্তে আস্তে কি হচ্ছে? নেগেটিভ। মানে বস্তুকণা কি করছে? কেন্দ্রবিন্দু থেকে প্রথমে -10 নামক কোনো বিন্দুতে এলো, তাহলে -12, -15, -20, -30, আস্তে আস্তে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর পিছনের দিকে চলে যাচ্ছে। তো এটার বেগের লেখচিত্রকে তুমি কিভাবে প্রকাশ করবে? এটার বেগের লেখচিত্রকে তুমি কিভাবে প্রকাশ করবে? ভিটি গ্রাফটাকে কিভাবে প্রকাশ করবে? দেখো এটা আমরা জানি প্রত্যেকেই যে সরণ সময় লেখচিত্র যদি সরলরেখা হয়, তুমি প্রত্যেকটা বিন্দুতে নতি অঙ্কন করো, এই বিন্দুরও যা নতি হবে এই বিন্দুরও তাই নতি হবে, এই বিন্দুরও তাই নতি হবে, কারণ নতির মানের কোনো পরিবর্তন হবে না। সরলরেখা আছে মানে কি তুমি নতি অঙ্কন করে দেখতে পারো। সরলরেখা মানে যে স্পর্শক অঙ্কন করো, স্পর্শক এখানে দেখো একটা স্পর্শক যদি অঙ্কন করি, এরও যে স্পর্শক হবে এরও স্পর্শক একই হবে, তো স্পর্শকগুলো তার মানে নতিগুলো কি হবে? একই হবে। নতি এক হওয়া মানে বেগটাও
সেম হবে, কিন্তু এই বেগগুলো কোন দিক দিয়ে, এর নতিগুলো ভেবে দেখো ভালো করে, ঋণাত্মক 90 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আমি শিখিয়েছিলাম না যে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজে নিয়ে আসবে। যদি সূক্ষ্ম কোণে থাকে তাহলে কি বলবো, ধনাত্মক, আর স্থূলকোণ হয়ে গেলে কি বলবো, ঋণাত্মক। এই ক্ষেত্রে দেখেই বুঝতে পারছো এটার মোটামুটি 90 ডিগ্রি লাইন, 90 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে মানে স্থূলকোণ হয়ে গেল। স্থূলকোণ হয়ে যাওয়া মানে নতি কি হবে, ঋণাত্মক। আর যেহেতু এটা স্মরণ সময় লেখচিত্র, স্মরণ সময় লেখচিত্রের নতি কি দেয়, বেগ দেয়। নতি ঋণাত্মক মানে বেগটাও কি হবে, ঋণাত্মক হবে, মানে আর সমবেগ। কারণ এই বিন্দুতেও যা নতিটা মাইনাস হচ্ছে, কিন্তু ওর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এ ধর এরও যদি 130 ডিগ্রি হয়, এরও 130 ডিগ্রি, এই বিন্দুতে 130 ডিগ্রি, এই বিন্দুতে 130 ডিগ্রি, তাহলে ওর মানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু ঋণাত্মক। তো সেটাকে আমি কিভাবে লিখবো, বেগটা ধ্রুবক কিন্তু এক্স ড্যাশ অক্ষের দিকে, সেটাকে প্রকাশ করব এরকম ভাবে। বুঝতে পেরেছো, মানে সমবেগ কিন্তু কিছু একটা, -2 মিটার পার সেকেন্ড। মাইনাসটার অর্থ বোঝা গেল, খারাপ বেগ না, মাইনাস মানে এক্স ড্যাশ অক্ষের দিকের বেগ। আগেরটা যখন আমি এরকম ভাবে বানিয়েছিলাম ওটা এক্স অক্ষের দিকে যাচ্ছিল একটা কিছু একটা সমবেগে, এখানেও যাচ্ছে কিন্তু এক্স অক্ষের দিকের পরিবর্তে এক্স ড্যাশ অক্ষের দিকে যাচ্ছে সমবেগে। এবার ধরো তোমাকে কেউ বললো যে ভিটি গ্রাফটা তো তুমি বানিয়েছো, এক কাজ করো এর এটি গ্রাফটা বানিয়ে দাও। এই আবার এক্স ড্যাশের দিকে যাচ্ছে, তাতে কি আছে, ত্বরণ সমবেগ মানে ভাই ত্বরণ শূন্য হবে, সে এক্স ড্যাশের দিকে যাক বা যেদিকেই যাক না কেন, ত্বরণের তুমি কিছু পাবে না, ত্বরণের গ্রাফটা ফাঁকা ফাঁকাই আসবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি, সিম্পল জিনিস একদম। ত্বরণ নেই তো, সমবেগ মানে বেগটা কি আছে, বেগ ধ্রুবক, ধ্রুবক বা কনস্ট্যান্ট। বেগ যদি ধ্রুবক থাকে ত্বরণের সমীকরণ কি, বেগের পরিবর্তন বাই সময়, যে জিনিস ধ্রুবক তার আবার কিসের পরিবর্তন, তাহলে ত্বরণ কত হবে, শূন্য হবে। এখন এই দুটো গ্রাফ আমাকে কেউ ক্লিয়ার করে দেবে, এইখানে এই গ্রাফটা আর এই গ্রাফটা তফাৎ কি হবে জানো, এক্সটি গ্রাফের নতি কি দেয়, বেগ দেয়। তাহলে দেখে বুঝতে পারছো এটা কিন্তু ডাইরেক্ট খারাপভাবে উঠে গেছে, একদম কেন্দ্রবিন্দু থেকে খারাপভাবে উঠে গেছে। আর এ কি হয়েছে, সময়ের অক্ষটাকে একটু ছুঁয়ে উঠেছে, একটু স্পর্শ করে তারপরে উঠেছে। দুটো তফাৎ কি, যেটা অলরেডি আগেই পড়েছো, বুঝতেই পারছো। এভাবে ছুঁয়ে ওঠা মানে টি সমান শূন্যতে তুমি যদি স্পর্শক অঙ্কন করো, এখানে স্পর্শক অঙ্কন করলে কি পাবে, স্পর্শক পাবে কি পাবে না, ইয়েস স্যার স্পর্শক পাবো স্যার, এই বিন্দুতে স্পর্শক পাওয়া যাচ্ছে। আর এক্সটি গ্রাফের নতি কার কথা বলে, বেগের কথা বলে। এই ক্ষেত্রে তুমি ভেবে দেখো নতিটা কি হচ্ছে, 90 ডিগ্রি পেরিয়ে গেছে, তার মানে বেগটা কি হবে, ঋণাত্মক। কিন্তু কি যে টি সমান 0 সময়ে ওর বেগ আছে, সে ঋণাত্মক হোক ধনাত্মক হোক যাই হোক, এর প্রারম্ভিক বেগ আছে, কিন্তু বেগটা কোন দিক দিয়ে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। মানে এর প্রারম্ভিক বেগটা আছে সেটা মাইনাসের কিছু একটা মানটা মাইনাস, কিন্তু আছে এটুকু শিওর। ধরো ইউ এর মান -5 মিটার পার সেকেন্ড, বুঝতে পারলে কি পারলে না, কিন্তু টি সমান 0, ইউ মানে তো প্রারম্ভিক বেগ, এটা কোন সময়কার বেগ, সময় যখন 0 সেই সময়কার বেগ, তখন এর প্রারম্ভিক বেগ আছে। তারপরে আস্তে আস্তে নতিটা দেখতে পাচ্ছ, এই বিন্দু নতির মান বাড়ছে, নতির মান বাড়ছে মানে কি বেগের মানটাও আস্তে আস্তে বাড়ছে, তার মানে এই ক্ষেত্রে ত্বরণ আছে নিচের দিকে। পুরো ঘটনাটা কোন দিকে ঘটবে, এক্স ড্যাশ বরাবর কিন্তু নিচের দিকে। আচ্ছা এর জন্য বলো, এখানে তুমি যদি টি সমান 0-তে একটা নতি অঙ্কন করো, নতির কোনো মান পাবে না, কোনো মান পাবে না, তার মানে এর ক্ষেত্রে প্রারম্ভিক বেগ কত হবে দোস্ত, 0 হবে। তাহলে টি 0-তে এর জন্য প্রারম্ভিক বেগের মান হবে 0, আর এই ক্ষেত্রে টি 0-তে প্রারম্ভিক বেগের মান কত, ঋণাত্মক কিছু একটা থাকছে, তারপরে কি নেগেটিভের দিকে আরো বেড়ে যাচ্ছে, মানে অলরেডি ও এক্স অক্ষের উপর, এক্স অক্ষ দিকে, এক্স অক্ষ না, অলরেডি ও শুরু থেকেই কোন দিকে, অ্যান্টেনাটা কোন দিকে ছিল, নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তারপরে আরো বেশি বাড়িয়ে যাচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর। আর এই ক্ষেত্রে কি প্রথমে কিছু ছিল না, বেগ ছিল 0, তারপরে আস্তে আস্তে কি করছে, ও নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। দুটোর তফাৎ বুঝতে পেরেছো? তো এটাকে যদি আমি তোমাকে কেউ বলে যে ভিটি গ্রাফটা অঙ্কন করে দাও, তুমি এর জন্য কিভাবে ভিটি গ্রাফ অঙ্কন করবে? সবার প্রথমে যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছে না, নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে পুরো লেখচিত্রটা কিন্তু নিচের দিকে হবে, উপরের দিকে কিচ্ছু পাবো না আমি। আর এর জন্য প্রারম্ভিক বেগ দেখো কিছু একটা ছিল, ইউ নট বা ভি নট, তুমি যা খুশি বলতে পারো, এটাকে ভি নট বলতে পারো, কিন্তু নিচের দিকে আছে বলে মাইনাস ভি নট হবে। তারপরে কি হচ্ছে, তারপরেও আস্তে আস্তে বেগটা আরো বেড়ে যাচ্ছে, নেগেটিভ দিকে আরো বেড়ে যাচ্ছে, তাহলে প্রকাশ করবে কিভাবে, এরকম। বোঝা গেল, এটা হচ্ছে মাইনাস ভি নট যেটা, তারপরে আস্তে আস্তে বেগটা কি হচ্ছে, আরো বাড়ছে। আর এর ক্ষেত্রে কি হবে বলো, এর ক্ষেত্রে যদি তুমি ভিটি গ্রাফটা অঙ্কন করো,
এর ক্ষেত্রে যদি তুমি ভিটি গ্রাফটা অঙ্কন করো, টি শূন্যতে বেগ তো ভাই শূন্য ছিল, তারপরে কি হচ্ছে, পরে আস্তে আস্তে ঋণাত্মক দিকে বেগটা বাড়ছে। তুমি বলতে পারছো কি করে বুঝলে ঋণাত্মক দিকে যাচ্ছে? তুমি শুধু নতি অঙ্কন করো, এই একটা বিন্দুতে, এই একটা বিন্দুতে এর নতিও কি হচ্ছে দেখো, ঋণাত্মক 90 ডিগ্রি পেরিয়ে গেছে, 90 ডিগ্রি পেরিয়ে গেছে মানে ঋণাত্মক। এই বিন্দুতেও তাই, 90 ডিগ্রি পেরিয়ে গেছে মানে কি হবে, ঋণাত্মক। তো যত তুমি যাবে আস্তে আস্তে নতিটা কি হচ্ছে, বাড়ছে। আর নতি বাড়া মানে কি হবে, বেগটাও বাড়বে, কিন্তু ঋণাত্মক দিকে বাড়বে। তাহলে এটা শুরু হবে কেন্দ্রবিন্দু থেকে, তারপরে আস্তে আস্তে বাড়বে, মানে এরকম হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই, তাই তো? আচ্ছা, এদের এটি গ্রাফ কেমন হবে? স্যার এটি গ্রাফ কি করে বের করব? খুব সিম্পল, ভিটি বানিয়ে নিয়েছো মানে এটি বানানো চুটকিতে হয়ে যাবে। কারণ ভিটি গ্রাফের নতি কার কথা বলে? হ্যাঁ, এত নতি, এত নতি। এক্সটি গ্রাফের নতি বেগ দেয়, বেগ সময় গ্রাফের নতি আবার কি দেয়, ত্বরণ দেয়। তো তুমি এখানে দেখো সরলরেখা মানে তো নতিটা একই আছে, সরলরেখা মানে নতি একই আছে, তার মানে ত্বরণটাও কি থাকবে, একই থাকবে। কিন্তু নতিটা কোন দিকে আছে, ধনাত্মক নতি নাকি ঋণাত্মক নতি? কিভাবে করবে? একটা অনুভূমিক লাইন টেনে নাও, সেইখান থেকে দেখে নাও 90 ডিগ্রি পেরিয়ে গেলে কি হবে, ঋণাত্মক। আর সবার জন্যই দেখো একই মান থাকবে, তার মানে ত্বরণ সময় লেখচিত্রটা কেমন হবে? ত্বরণ সময় লেখচিত্রটা ধ্রুবক হবে, এটুকু বুঝলাম, কারণ নতি ধ্রুবক আছে, কিন্তু নেগেটিভ হবে, -a মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে পাতিকতা যেদিক দিয়ে বলে দিচ্ছি, বাদিক দিয়ে বেগটাও বাদিক দিয়ে আছে, ত্বরণটাও কোন দিক দিয়ে আছে, বাদিক দিয়ে আছে। একদম সিম্পল জিনিস, এভাবে ভাবতে পারো। আর এটার জন্যও তাই, এখানে ভাবতে পারো স্যার এখান থেকে যে শুরু করলো তার জন্য কোনো পরিবর্তন হবে না। না, আমি ত্বরণের কথা বলছি যখন, আমার প্রারম্ভিক বেগ থাকলেও আমি যেভাবে বোঝাবো, প্রারম্ভিক বেগ না থাকলেও আমি পরিবর্তনটাকে দেখবো, যে বেগটা কিভাবে বাড়ছে সেটাকে দেখবো। ও জিরো থেকে শুরু করে হিরো হলো না, কোনো কিছু একটা থেকে আস্তে আস্তে বাড়াচ্ছে, সেটা আমার জানার দরকার নেই। এই ক্ষেত্রে বলো আমায় কি হবে? একই গল্প, তুমি এখানে একটা বিন্দু নাও, এই একটা বিন্দু নাও, এই একটা বিন্দু নাও, প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ নদী 90 ডিগ্রি ছাড়িয়ে গেছে, 90 ডিগ্রি ছাড়িয়ে গেছে মানে মাইনাস, আর একই মান আছে। আস্তে আস্তে মানটা, এখানে যেমন মানটা কি হচ্ছিল, নতির মানটা বাড়ছিল, বাট ভিটি গ্রাফে নতির মানটা ধ্রুবক আছে, মানে ত্বরণটা কি থাকবে, ধ্রুবক থাকবে, কিন্তু নেগেটিভ হবে। তো সেটাকে বোঝাবো কি করে, ওপরের দিকে কি নিচের দিকে? নেগেটিভকে আমরা নিচের দিকে বোঝাই, ওটা কিছু একটা -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা তো তুমি কোয়েশ্চেন দেখে এটা দেখে বুঝবে। সরণ সময় লেখচিত্র, এটা তো আমরা একটু আগে জানলাম যে আস্তে আস্তে বেগের মানটা কি হচ্ছে, নতি বাড়ছে, নতি বাড়ছে মানে বেগের মান বাড়ছে। মানে এটা কার মতো তুমি ভাবতে পারো, x সমান, আচ্ছা প্রারম্ভিক বেগ আছে না, এক্ষেত্রে কিন্তু নেই দেখো, কারণ তাহলে যদি ডাইরেক্ট এভাবে তুলতাম, খাড়া করে যদি তুলতাম, তাহলে কি বলতে, প্রারম্ভিক বেগ আছে। বাট যেহেতু আমি এখানে ঠেকিয়ে তুলছি, সময়ের অক্ষটাকে ছুঁয়ে ওপরের দিকে তুলছি, তার মানে নতি শূন্য হবে একদম কেন্দ্রবিন্দুতে। নতি শূন্য মানে বেগটাও কত হবে বলো, বেগটাও শূন্য হবে। আর গ্রাফটা আমি প্রকাশ কিভাবে করব, সূত্র তুমি জানো, x সমান, তাহলে এই ক্ষেত্রে এটার জন্য কত হবে বলো, এর জন্য যেহেতু শূন্য হচ্ছে, তাহলে ডাইরেক্ট আমি লিখে দেবো শুধু ½ এর স্কোয়ার। আর এর জন্য আছে, আছে মানে সমীকরণ কি লিখবে, ut প্লাস ½ এর স্কোয়ার, মানে এর জন্য প্রারম্ভিক বেগ আছে, নট ইকুয়ালস টু 0, এর জন্য প্রারম্ভিক বেগ নেই, u0। সমীকরণগুলো দেখে নাও, তুমি চাইলে ত্বরণের মানটানগুলো বসিয়ে বানাতে পারো, বেকার টাইম নষ্ট করছি না। কিন্তু ওই ক্ষেত্রে কি বোঝাচ্ছে, ওটার মানেটা কি, এর দেখো নতি আছে, টি সমান 0-তে এর নতি আছে, কত আছে, কিছু যা আছে, আস্তে আস্তে নতির মানটা কি হচ্ছে বলো তো, পড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কমতে কমতে একদম সর্বোচ্চ এই বিন্দু থেকে নতির মান কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে এই বিন্দুতে এক্সটি গ্রাফের নতি 0 মানে বেগ 0। আর এখানে বেগটা কি ছিল, কত ছিল আমি জানি না, বাট সর্বোচ্চ ছিল এটুকু বুঝলাম। তাহলে টি 0-তে ইউটা কত হলো, সর্বোচ্চ, মানে প্রারম্ভিক বেগটা সর্বোচ্চ ছিল, আস্তে আস্তে বেগটা কমছে, কমতে কমতে এখানে গিয়ে ধরো যে সময় 1 সেকেন্ড কি 2 সেকেন্ড কি 5 সেকেন্ড পরে গিয়ে বেগটা কত হয়ে গেল, 0 হলো। তো এটাকে তুমি কিভাবে প্রকাশ করবে, এটা প্রকাশ করা মানে বুঝতে পারছো কখন এটা হবে, এটা তখনই হবে, ভেবে দেখো, এটা এর নতি কি, ধনাত্মক কি ঋণাত্মক, এভাবে আছে, মানে বেগটা ধনাত্মক, বেগটা ধনাত্মক। বাহ, ভেরি গুড স্যার, বেগটা ধনাত্মক। কিন্তু তাহলে স্যার সরণের মানটা বাড়ছে না কেন? এখানে তো সরণের মান আস্তে আস্তে বাড়ছিল, ওখানে তো সরণের মান বাড়ছে, কিন্তু বাড়ার হারটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এখানে দেখো খুব সুন্দরভাবে বাড়ছিল, 1 সেকেন্ডে 5 মিটার সাঁসা সাঁসা করে বাড়ছিল, বাট এখানে কি প্রথমের দিকে ভালোই বাড়ছিল, তারপরে পরের দিকে আস্তে আস্তে কি হচ্ছে,
কমে যাচ্ছে। তো এটা কখন হবে? এটা ওই পাল্টি মারার কনসেপ্ট, মানে বেগটা হলো তোমার পজিটিভ, বাট তুমি যদি করে দেখো এই ত্বরণটা কি হবে? নেগেটিভ। মানে তুমি যাচ্ছ একদিক দিয়ে, পথ চলছো কারোর সাথে, বাট ভাইবস নিচ্ছ বা ভাইবস ম্যাচ করছে, বা তোমার জীবনের টাওয়ারের সিগন্যাল ধরছে পিছনের দিকের কারোর টাওয়ার থেকে। তো সেই ক্ষেত্রে কি হবে? মানে কারো টাওয়ার না, কারো ট্রান্সমিটার থেকে। তো সেই ক্ষেত্রে কি হবে? তুমি যার সাথে বর্তমানে পথ চলছো, খুশি খুশি চলতে পারবে না, পা টানতে টানতে নিয়ে যেতে হবে। যাচ্ছ মেকানিক্যালি যাচ্ছ, রোবোটিক্যালি যাচ্ছ, বাট স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছ না। তো সেই রকম সিচুয়েশনে কি হয়? একটা সময় পরে গিয়ে থামতে হয়, ব্রেকআপ হয়। তারপরে কি হবে? ব্রেকআপ করার পরে তো তুমি আর থেমে থাকবে না ওখানে, কারণ যে একবার খেলা শুরু করে দেয় সে খেলা বন্ধ করে খেলা ছাড়া আর থাকতে পারে না, তাকে খেলাধুলা করতে হবে, শুধু খেলার সঙ্গীটা বদলাতে হবে। সেখান থেকে কি করবে? বেগ শূন্য হবে, যার ট্রান্সমিটার থেকে তুমি টাওয়ার নিচ্ছিলে তার দিকে নিজেকে ঘুরিয়ে নেবে, নিয়ে চলতে থাকবে। এটার ক্ষেত্রেও দেখো একই রকমের অনেকটা ঘটনা। এখানে চলছিল কিন্তু খুশি খুশি চলছিল না, বেগ আছে একদিক দিয়ে, ত্বরণ আছে বিপরীত দিক দিয়ে, মানে এক প্রকার মন্দন হচ্ছিল। পথ তো তুমি চলছো, তার সাথে রাস্তা তুমি চলছো, স্মরণ হচ্ছে, কিন্তু স্মরণের মানটা বাড়ছে না। ধীরে ধীরে প্রথমে বরং তাও বেশি ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু যেদিন তুমি পাল্টি মারলে, যেদিন ব্রেকআপ করলে, যার ট্রান্সমিটার থেকে টাওয়ার নিচ্ছিলে তার দিকে ঘুরে গেলে, এরপর থেকে কি হবে? এরপর থেকে তুমি সা করে ভাবে চলতে থাকবে। এরপর থেকে কি হবে বলো? ভেবে দেখো, বেগের মানটাও কি হয়ে গেছে? মাইনাস। আর ত্বরণ তো মাইনাস ছিলই, এ মাইনাস বেগ মাইনাস। আমি 1000 বার বলেছি, দুটোর চিহ্ন যদি সেম থাকে তার মানে ওটা মন্দনের কাজ করে না, তার কাজ করে ত্বরণের মতো কাজ করে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ত্বরণ হবে। ত্বরণ মানে ভেবে দেখো এক্স এর মানটা কি হবে? হ্যাঁ, ধনাত্মক দিকে হচ্ছে না, ভালো জিনিসকে ছেড়ে দিয়ে তুমি ঋণাত্মক জিনিসকে বেছে নিয়েছো। তো ঋণাত্মক দিক দিয়ে তোমার স্মরণের মানটা আস্তে 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 বাড়তে থাকছে, বাড়তে থাকছে, বাড়তে থাকছে।